আচ্ছা, ওয়েলকাম সকলকে। শিক্ষা সংসদের উদ্যোগে আজকে আমরা ফিজিক্সের সেমিস্টার 4 এর একটা মডেল সেট সলভ করব। 35 মার্কসের একটা টোটাল মডেল কোয়েশ্চেন পেপার সলিউশন হবে। ইতিমধ্যে সকলে নিশ্চয়ই জানো যে শিক্ষা সংসদের তরফ থেকে মডেল কোয়েশ্চেন সেটের একটা বই পাবলিশ হয়েছে, যাতে দুটো সেমিস্টার 4 এর মডেল সেট রয়েছে এবং সঙ্গে টপিক ওয়াইজ কিছু কোয়েশ্চেন্স আছে। আজকে আমরা যে মডেল সেটটা সলভ করব এটা এই দুটো নয়, এর বাইরে একটা মডেল সেট সলভ করব। এর সলিউশন আলাদা করে যদি ভিডিও বানানো সম্ভব হয় নিশ্চয়ই ভিডিও পাবে। আর আজকের যে মডেল সেট আমরা সলভ করব সেইটা 35 মার্কসের সেমিস্টার 4 এরই একটা ভিডিও। তাহলে শুরু করা যাক। তো প্রথমে অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব কোয়েশ্চেনটা। ফার্স্টে কোয়েশ্চেনটা, যে কোয়েশ্চেনটা আমরা সলভ করতে চলেছি সেইটা এরকম একটা মডেল কোয়েশ্চেন থাকবে। ফার্স্টে সেকশন এ তে সকলে জানো সেকশন এ তে 2 মার্কসের কিছু কোয়েশ্চেন থাকে। তারপর সেকশন বি তে 3 মার্কসের কোয়েশ্চেন থাকে, সেটা 5টা হয় 15। সেকশন এ তে 2 মার্কসের, সেকশন এ 2 মার্কসের 5টা কোয়েশ্চেন 10। সেকশন বি 3 মার্কসের 5টা কোয়েশ্চেন 15। আর সেকশন সি তে 5 মার্কসের 2টি কোয়েশ্চেন, টোটাল 10, অর্থাৎ 35 হয়ে গেল। তো 10, 15 আর 10 টোটাল 35 মার্কস। এখন এই কোয়েশ্চেনটার ভেতর যে কোয়েশ্চেনগুলো একেবারে থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যেটা সব বইতেই ইজিলি অ্যাভেলেবেল, সেইগুলো সলভ করব। তার একটা অ্যান্সার এখানে দেওয়াই আছে, সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু আমি এখানে লিখে সেটা আর সলভ করব না, তাতে আমাদের ভিডিও টাইমটা একটু কমবে। আর নিউমেরিক্যালস বা গ্রাফ বেসড কোয়েশ্চেনগুলোকে এখানে আলোচনা করব একেবারে ডিটেলে লিখে। তাহলে শুরু করা যাক। আমাদের চলে যাব ফার্স্ট কোয়েশ্চেনে। সেকশন এর ফার্স্ট কোয়েশ্চেন। 60 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 20 সেমি দূরে একটি বস্তুকে রাখা হলো। প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কি হবে? তাহলে এখানে একটা অবতল দর্পণ, আমি ডায়াগ্রামটা আগে থেকে দিয়ে রেখেছি। এটা একটা অবতল দর্পণ, এর ফোকাস এরকম কোনো জায়গায় আছে, এরকম কোনো জায়গায় ফোকাস রয়েছে। বক্রতা ব্যাসার্ধ বলা আছে 60 সেন্টিমিটার, তাহলে ফোকাল লেন্সটা অবভিয়াসলি হবে 30 সেন্টিমিটার। এটা এফ, এফটা 30, গিভেন ফোকাল লেন্থ 30 সেমি। বস্তু আছে 20 সেন্টিমিটার দূরত্বে। 20 সেন্টিমিটার দূরত্বে, তার মানে বস্তু ফোকাল লেন্থের মধ্যেই আছে, ও আর এফ এর মধ্যে কোথাও আছে, এরকম কোনো জায়গায়। অবজেক্ট ডিস্টেন্স ইউটা গিভেন 20 সেন্টিমিটার। প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কি হবে? ছবি আকার, এই অবতল দর্পণের ছবি ক্লাস 10 থেকে তোমরা দেখছো, ক্লাস 10এও দেখেছো কিরকম প্রতিবিম্ব তৈরি হয়। তো আমাদের সকলেরই ধারণা আছে, যেহেতু ফোকাসের মধ্যে বস্তু আছে, তাহলে প্রতিবিম্ব পেছনে তৈরি হবে এবং সেটা আকারে বড় হবে, ম্যাগনিফাইড হবে, তার বিবর্ধনটা একের থেকে বড় হবে। তো আমাদের কাজ আকারটা বার করা, প্রকৃতি বার করা। এখন ভিটা তার জন্য লাগবে। তো শুরু করা যাক দর্পণের সমীকরণ থেকে। সহজ অঙ্ক। দর্পণের সমীকরণ 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে ইউ আর এফ এর ভ্যালু বসাবো সাইন কনভেনশন, চিহ্নের নিয়ম ব্যবহার করে। চিহ্নের নিয়ম বলতে কি? ডান দিক চিহ্নের নিয়ম, আমি এর আগে একটা স্ফেরিক্যাল মিরার্স এর উপর ভিডিও করেছিলাম। সাইন কনভেনশন নানা রকম হয়, আলোক রশ্মি যেদিকে যাচ্ছে সেই দিক পজিটিভ, উল্টো দিক নেগেটিভ। অথবা আমরা এখানে যেটা ব্যবহার করব, ওটাকে সেন্টার ধরে ডান দিক পজিটিভ, বাঁ দিক নেগেটিভ। ডান দিকে যা কিছু আছে সব পজিটিভ, বাঁ দিকে যা কিছু আছে সব নেগেটিভ। প্রিন্সিপাল অ্যাক্সিসটা যেন এক্স অক্ষ, আর ওটা যেন মূলবিন্দু, এরকম ধরে। তো এখানে তো ফোকাস ডান দিকে আছে, তাহলে এই এফটা পজিটিভ। বস্তুটাও ডান দিকে আছে, তাহলে বস্তু দূরত্বটাও পজিটিভ, কিন্তু প্রতিবিম্ব বাঁ দিকে হবে। আমাদের ছবি আঁকার ব্যাপার থেকে আমরা জানি প্রতিবিম্ব দূরত্ব বাঁ দিকে হবে, তার মানে ভিটার অ্যান্সারটা নেগেটিভে আসবে। দেখা যাক আসে কিনা। 1/v প্লাস 1/20 ইজ ইকাল টু 1/30। তাহলে এখান থেকে ভিটা সলভ করলে 1/30
-1/20 টু দি পাওয়ার -1, যেটা ভিটা কত আসছে এখান থেকে, ভিটা এসে যাচ্ছে -60, -60। তো ভি বেরিয়ে গেল, নেগেটিভই এসছে, নেগেটিভই তো আসার কথা, মাইনাসে এলে সেটাই তো অসৎ বিম্ব হয়। তাহলে আমরা অ্যান্সার লিখবো, প্রতিবিম্বের প্রকৃতিটার অ্যান্সারটা পেয়ে গেলাম, প্রকৃতিটা হয়ে গেল অসৎ। আর আকার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, আকার মানে বিবর্ধন বার করবো, ম্যাগনিফিকেশন, বিবর্ধন এমটা হবে v/u 60/20, তার মানে 3। বিবর্ধনে আর প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করছি না, এখানে আমি মড ভি, মডিউলাস ভ্যালুটা নিচ্ছি। বিবর্ধন মানে কতটা বড় সেটা জানা, প্রতিবিম্বটা সোজা হবে এটা তো অলরেডি জানি, সমশীর্ষ, তাই আর প্লাস মাইনাস সিম্বলটা এখানে ব্যবহার করলাম না। তাহলে এমটা হয়ে গেল 3, অর্থাৎ 3 গুণ বিবর্ধিত। ব্যাস, অ্যান্সার শেষ। এই কোয়েশ্চেনটা এইটুকু, এটা 2 মার্কসের একটা কোয়েশ্চেন। আচ্ছা, এরপর চলে যাব নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে এটা একের অথবা, ফার্স্ট কোয়েশ্চেনের অথবা। ক্রাউন আর ফ্লিন্ট কাঁচ দ্বারা নির্মিত দুটি প্রিজমের μ1 আর μ2 দেওয়া রয়েছে, প্রতিসরাঙ্ক 1.4, 1.5, এবং তাদের প্রতিসারক কোণ 9 ডিগ্রি, 6 ডিগ্রি। এটা 9 ডিগ্রি, এটা 6 ডিগ্রি। পাতলা প্রিজম, যদিও দেখে সেটা মনে হচ্ছে না, বড়ই মনে হচ্ছে, কিন্তু আমরা এখানে এটাকে 6 ডিগ্রি ধরে কোয়েশ্চেনে যা দিয়েছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফার্স্ট একটার বেলায় 1.4 আর দ্বিতীয়টার ক্ষেত্রে 1.5। তাদের প্রতিসারক কোণ 9, 6। প্রিজম দুটি গায়ে গায়ে লাগিয়ে উল্টো দিকে বসালে হলুদ আলোর চ্যুতি কত হবে? গায়ে গায়ে ব্যাক টু ব্যাক অ্যাটাচ করে দেওয়া হলো, মাঝখানে এয়ার নেই, হলুদ আলোর চ্যুতি কত হবে? এখন দেখো, এই হলুদ আলোক রশ্মি ধরে নিচ্ছি এইটা। আচ্ছা, হলুদ আলোক রশ্মি এই যে, ইয়েলোটা খুব প্রমিনেন্ট কিনা বোঝা যাচ্ছে না, থাক। হলুদ আলোক রশ্মি এসে পড়লো, তো যেখানে এসে পড়েছে সেখানে তো একটা লম্ব টানবো, তারপর আমরা জানি আলোক রশ্মি কিরকম যায়, এই, তারপর আবার এই, ফাইনালি বেরিয়ে যাবে। মনে হচ্ছে ইয়েলো লাইটটা খুব প্রমিনেন্ট নয়, আমি এটাকে ব্ল্যাক করে দিই। ইয়েলো লাইটটা খুব প্রমিনেন্ট নয়। তো এই আলোক রশ্মি এসে পড়লো, তারপর গেল, আবার রিফ্র্যাকশন, আবার ঠিক। এখন এবার এইখানে দ্বিতীয় জায়গায় আঁকাটা কি হবে, রশ্মিটাকে এদিকে বেঁকবে, আর একটা পসিবিলিটি আছে উল্টো দিকে বেঁকা। তো প্রথম প্রিজমটা নিচ্ছি, প্রথম প্রিজমের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1টা 1.4। চ্যুতি বার করতে হবে, চ্যুতির কোন ফর্মুলা ইউজ করব? আমরা এখানে যে ফর্মুলা দিয়ে অঙ্কটা করব, ডেল্টা ইজ ইকুয়াল টু μ-1 ইন্টু এ। তো ফার্স্ট প্রিজমের ক্ষেত্রে, প্রথম প্রিজমের বেলায় চ্যুতিটা হবে μ-1, 1.4 - 1 ইন্টু এ, এটা 9 ডিগ্রি, 0.4 ইন্টু 9, 3.6 ডিগ্রি। দ্বিতীয় প্রিজমের ক্ষেত্রে সেম ফর্মুলা, দ্বিতীয় প্রিজমের বেলায় চ্যুতিটা হবে 1.5 - 1 ইন্টু 6, অর্থাৎ 0.5 ইন্টু 6, অর্থাৎ 3 ডিগ্রি। তাহলে দুটো চ্যুতি বেরিয়ে গেল। এবার প্রশ্ন হলো মোট চ্যুতিটা কত? মোট চ্যুতি যোগও করতে হতে পারে, বিয়োগও করতে হতে পারে। ব্যাপারটা এরকম, যদি আলোকরশ্মি দুটো জায়গাতে দুটো প্রিজম রয়েছে, দুটো প্রিজমের ক্ষেত্রে আলাদা আলাদা ডেভিয়েশন হয়, যদি আলোকরশ্মি একই দিকে ব্যাঁকে, দুবারই ডেভিয়েশনটা সেম ডিরেকশনে হবে, দুবারই ক্লকওয়াইজ হবে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে যোগ হবে।
আর একবার বেঁকলো ঘড়ির কাঁটার দিকে, একবার বেঁকলো ঘড়ির কাঁটার উল্টো দিকে, তাহলে বিয়োগ হবে। এখন এখানে কোনটা হবে? আমি তো এঁকে ফেলেছি অলরেডি, এটা ঘড়ির কাঁটার দিকে আর ওপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমার ওপাশেরটা ভুলও হতে পারে, একটু ভেবে নেওয়া যাক। প্রিজমের যে ছবি আমরা দেখে অভ্যস্ত, সেখানে আমরা জানি যে একটা প্রিজমের ক্ষেত্রে বায়ু থেকে আলো এসে পড়লে তার প্রতিসরণ দুবার হয় এবং ফাইনালি সেটা ওই বেসের দিকে, প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। এটার কারণ কি? কারণটা হচ্ছে বায়ুর প্রতিসরাঙ্কটা কাঁচের প্রতিসরাঙ্ক থেকে কম। ধরে নিই μ1টা লেস দ্যান μ2। তাহলে যদি μ1টা গ্রেটার দ্যান μ2 হয়, বায়ুর বদলে জল থেকে প্রিজমের মধ্যে ঢুকছে বা এরকম কিছু, তখন কিন্তু রশ্মি উল্টো দিকে বেঁকবে। আচ্ছা, এখানে ছবিটা কি হচ্ছে? প্রথম প্রিজমের বেলায়, এটা ফার্স্ট প্রিজম, প্রথম প্রিজমের বেলায় আলো আসছে বায়ু থেকে, কিছু বলা নেই, মানে বায়ু থেকে, প্রতিসরাঙ্ক 1, যাচ্ছে 1.4 প্রতিসরাঙ্কের মাধ্যমে, তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, বেসের দিকে বেঁকবে। পরের প্রিজমটাতেও যখন আলোটা ঢুকছে, সেকেন্ড প্রিজম বি প্রিজমে যখন লাইট ঢুকছে, তখন সেই আলোটা ঢুকছে লঘু মাধ্যম থেকে, 1.4 প্রতিসরাঙ্কের মাধ্যম থেকে 1.5। দেখো এর প্রতিসরাঙ্ক 1.5 দেওয়া আছে, এর 1. লঘু থেকে ঘন, লঘু থেকে ঘনতে গেলে বেসের দিকে বেরোবে, বেরোচ্ছে যখন ঘন থেকে লঘু, আবার একই। তাহলে আমাদের আঁকাটা ঠিক আছে। অর্থাৎ যেটা বোঝা গেল, প্রথম প্রিজমের বেলায় বেন্ডিং হচ্ছে এ পাশে, দ্বিতীয় প্রিজমের ক্ষেত্রে উল্টো দিকে। তাহলে মোট চ্যুতি যখন আমি ক্যালকুলেট করব, মোট চ্যুতি Δ1 মাইনাস Δ2, 3.6 মাইনাস 3, 0.6 ডিগ্রি। তাহলে ডেভিয়েশন বার করার ক্ষেত্রে যদি দুটো তিনটে প্রিজমের প্রশ্ন আসে, তখন কিন্তু Δ1 Δ2 সবসময় যে যোগই হবে তার কোনো মানে নেই, বিয়োগও হতে পারে। আচ্ছা, গেল তাহলে আমাদের একের অথবা। এরপর চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2, মিউ প্রতিসরাঙ্ক যুক্ত সমবাহু প্রিজমের একটি তলের ওপর আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলো। এই যে আমাদের আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয়েছে, লম্বভাবে আপতিত হয়েছে মানে অ্যাঙ্গেল I1টা 0। যখন প্রিজমটি সম্পূর্ণরূপে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে নিমজ্জিত করা হয়, অর্থাৎ প্রিজমটা কোনো একটা মিডিয়ামের মধ্যে ডোবানো আছে, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়তো মিউ, তো তখন নির্গম রশ্মিটি পার্শ্ববর্তী তল ঘেঁষে যায়। এটা বলে দিয়েছে, পার্শ্ববর্তী তল ঘেঁষে যায়, অর্থাৎ এই লাইট রেটা প্রিজম থেকে বেরোবে এইভাবে তল ঘেঁষে। আচ্ছা, এর মানে হলো যে এখানে যদি আমি লম্ব টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এবং অবভিয়াসলি এই কোণটা সংকট কোণের সঙ্গে সমান, থিটা সি। অ্যাঙ্গেলগুলো বুঝে নেওয়া যাক, এটা 90, এটাও 90। প্রিজমটা কিরকম প্রিজম? সমবাহু প্রিজম, মিউ প্রতিসরাঙ্ক যুক্ত সমবাহু প্রিজম। আচ্ছা, সমবাহু প্রিজম মানে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। প্রিজমের প্রতিসরাঙ্কটা মিউ ধরতে বলেছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা মিউ, তাহলে আমি বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে মিউ ড্যাশ করে দিলাম। তো প্রতিসারক মাধ্যমটির প্রতিসরাঙ্ক নির্ণয় করো, মিউ ড্যাশটা বার করতে হবে। এখন লাইট রে প্রিজমের মধ্যে দিয়ে কিভাবে যাচ্ছে ছবিতে দেখালাম। ছবিতে পি বিন্দুতে আলোকরশ্মি লম্বভাবে পড়েছে, স্ট্রেট ঢুকে গেছে, তারপর যখন কিউ বিন্দুতে গিয়ে পড়লো তখন সংকট কোণে বেরোলো। সংকট কোণটা যদি বার করা যায় থিটা সিটা কত, তাহলে আমরা মিউ আর মিউ ড্যাশের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করতে পারবো। তার জন্য আমাদের জ্যামিতি দরকার, খুব সিম্পল। উপরের ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ 60 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এটা 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি। এটা 30 হলে পাশের অ্যাঙ্গেলটা থিটা সিটা কত হবে? থিটা সি উইল বি 60, 60 প্লাস 30, 90। তাহলে চিত্রানুযায়ী অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম, থিটা সি মানে সংকট কোণ
সংকট কোণ 60 ডিগ্রি। এবার সংকট কোণের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক কি? সংকট কোণ থিটা সি হলে সাইন থিটা সি অবভিয়াসলি প্রতিসরাঙ্কের অনুপাত হয় 1/μ। শিখেছো, অ্যাকচুয়াল রিলেশনটা এইভাবে লিখলে ভালো হয়, মিউ লঘু রেয়ারার বাই মিউ ডেন্সার ঘন, কম মিউ বাই বেশি মিউ, মিউ লঘু বাই মিউ ঘন। আচ্ছা, এখানে থিটা সিটা 60 ডিগ্রি, তাহলে সাইন 60, আর প্রিজমের প্রতিসরাঙ্কটা মিউ, বাইরের মিডিয়ামের প্রতিসরাঙ্কটা মিউ ড্যাশ। কোনটা বড়? সংকট কোণের পরিস্থিতি কখন আসে? আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে অবভিয়াসলি মিউ বড়, মিউ ড্যাশ ছোট, না হলে সংকট কোণের পরিস্থিতি আসতোই না। তাহলে আলো এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ মিউ ইজ গ্রেটার দ্যান মিউ ড্যাশ। তাহলে আমি মিউ লঘুর জায়গায় মিউ ড্যাশ লিখবো, মিউ ঘনর জায়গায় মিউ লিখবো, হয়ে গেল কাজ। মিউ ড্যাশটা তাহলে এসে গেল মিউ ইন্টু সাইন 60, দ্যাট মিনস √3/2। এটাই জানতে চাওয়া হয়েছে, কোয়েশ্চেন এটাই জিজ্ঞেস করেছে, প্রতিসারক মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত। তাহলে আমাদের অ্যান্সার এটাই। কোয়াইট সিম্পল প্রবলেম, 2 মার্কসের পক্ষে একদম ঠিকঠাক। এরপর চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, 2 এর অথবা। আচ্ছা, 1.5 প্রতিসরাঙ্ক এবং 40 সেমি ব্যাসার্ধযুক্ত একটি কাঁচ গোলকের বি বিন্দুতে বায়ুর বুদবুদ আটকে পড়েছে। তো কোয়েশ্চেন একটা ডায়াগ্রাম দিয়েছে, আমরা সলভ করার জন্য এই ডায়াগ্রামটা ইউজ করছি। সেন্টার সি এরম জায়গায় আছে বি বিন্দু, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, সিবিটা 20, সিবিটা 20 সেন্টিমিটার। পাশের চিত্রে দেখানো হলো পি বিন্দুতে অবস্থিত কোনো দর্শকের কাছে বুদবুদটির প্রতিবিম্ব কি প্রকৃতির হবে, কোথায় গঠিত হবে। পি বিন্দুতে অবস্থিত দর্শক, পি পয়েন্টটা বাইরে রয়েছে, গোলকের বাইরে, অর্থাৎ দর্শক এরম জায়গা থেকে দেখছে। এইটা হচ্ছে দর্শকের পজিশন, আই পজিশন। তো আলো বি থেকে বেরিয়ে বাইরে আসবে। আচ্ছা, ব্যাসার্ধটা কোয়েশ্চেনে বলা আছে 40 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত। তো বি সিটা 20 হলে আমি এই পয়েন্টটার নাম দিলাম ও, ও বিটাও তাহলে 20 সেন্টিমিটার। আলো বি থেকে আসবে, তার একটা রিফ্র্যাকশন হবে, তার জন্য এখানে একটা লম্ব টানতে হবে, লম্বটা তো সি দিয়েই যাবে। এটা হলো আপাতন কোণ I1, তারপর বাইরে বেরোবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, সুতরাং লম্ব থেকে দূরে সরে যাবে, এরকম কিছু হবে না। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা করা যাক। আমাদের প্রতিবিম্বের পজিশন বার করতে হবে। যেহেতু বক্রতলে প্রতিসরণ হচ্ছে, বক্রতলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। এই সূত্র দিয়ে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার এখানে μ1 μ2 গুলো কি, ইউ আর ভি আর এগুলোই বাকি। μ1টা হচ্ছে ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রথম মাধ্যম যেখান থেকে আলো আসে। এখানে আলো আসছে 1.5 প্রতিসরাঙ্কের মাধ্যম থেকে, তাহলে μ1টা হবে 1.5, μ2টা হচ্ছে দ্বিতীয় মাধ্যম যেখানে আলো যাচ্ছে, এখানে আলো কাঁচ থেকে বায়ুতে আসছে, তাহলে μ2টা হবে 1। ইউ আর ভি, ইউটা হচ্ছে বস্তু দূরত্ব, ভিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আরটা বক্রতা ব্যাসার্ধ। চিহ্ন ব্যবহার করে সাইন কনভেনশন অনুযায়ী, তো আমরা কোন সাইন কনভেনশন ইউজ করব? ও এর ডান দিকটা পজিটিভ, ও এর বাঁ দিকটা নেগেটিভ। আচ্ছা, বস্তু কোনটা? বস্তু বি হলো আমাদের কাছে বস্তু, বি হচ্ছে অবজেক্ট, তাহলে বস্তু আছে ডান দিকে 20 সেমি দূরে, সুতরাং ইউটা হবে +20। প্রতিবিম্ব দূরত্ব বার করতে বলা আছে। ব্যাসার্ধ, ব্যাসার্ধ আরটা হচ্ছে 40 সেন্টিমিটার এবং সেটাও ডান দিকে +40। এই সমস্ত ভ্যালুস গুলো এখানে বসিয়ে দেবো। তো মান বসিয়ে পাই কি পাচ্ছি,
1/v minus 1.5/20 equal to 1 minus 1.5/40। তার মানে 1/v minus 1.5/20 equal to minus 0.5/40। That means 1/v টা এসে গেল 1.5/20 minus 0.5/40। এটা সলভ করে ভিটা এখান থেকে আমরা ক্যালকুলেট করে ফেলবো। ভি এর অ্যান্সারটা কত আসবে, আমি টাইম একেবারে ভিটা ক্যালকুলেট করে 16 সেন্টিমিটার এসে যাবে। ভিটা এখান থেকে আসবে 16 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বটা কোথায় দেখবো? 16 সেন্টিমিটার। আচ্ছা, ভিটা কি এসছে অ্যান্সারে? পজিটিভ এসছে। পজিটিভ কথার মানে ডান দিকে, অর্থাৎ পজিশনটা হবে এরম কোনো জায়গায়, এইটা হবে ইমেজের পজিশন ডান দিকে। আচ্ছা, ডান দিকে যদি হয় তার মানে আলোক রশ্মি ওখানে মিলিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আলোক যদি মিলতো তাহলে বাইরে কোথাও মিলতো। তার মানে ভি যদি নেগেটিভে আসতো তাহলে সেটাকে সদ্বিম্ব বলতাম, কিন্তু এখানে ভিটা পজিটিভে এসছে অর্থাৎ ডান দিকে এসছে গোলকের ভেতরে। তাহলে প্রতিবিম্বটা প্রকৃতি কি হবে? প্রতিবিম্বের প্রকৃতি হবে অসৎ। অসৎ, ভার্চুয়াল, ইমেজটা ভার্চুয়াল। তাহলে প্রকৃতি আর কোথায় গঠিত হবে সেটাও জিজ্ঞেস করা হয়েছে। তাহলে এটা একটা অ্যান্সার আর প্রকৃতিটা আর একটা অ্যান্সার। কমপ্লিট হলো কোয়েশ্চেন নাম্বার 2 এর অথবা। এরপর চলে যাব 3 নম্বর কোয়েশ্চেনে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে দুটো পার্ট আছে, ছোট ছোট প্রশ্ন, এক জায়গাতেই হয়ে যাবে। আমি অ্যান্সারটা রেডি করার মতন একটা পেজেই আমাদের কমপ্লিট হবে। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলছি একটি নভোবীক্ষণ যন্ত্র, টেলিস্কোপ। নভোবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা 24, স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে লেন্স দুটির মধ্যে দূরত্ব 150, অভিলক্ষ্য লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। এখন নভোবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের ক্ষেত্রে আমরা জানি যে দুটো লেন্স থাকে, একটাকে অভিলক্ষ্য আর একটাকে অভিনেত্র বলে। অবজেক্টিভ, আইপিস, এদের FO আর FE ফোকাল লেন্থ। তো নভোবীক্ষণ যন্ত্র অনেক দূরের জিনিসকে ফোকাস করে, তার মানে লাইট রে দূর থেকে সবসময় প্যারালাল আসে, এসে তারা কোনো একটা জায়গায় ফার্স্ট একটা ইমেজ তৈরি করে, সেই ইমেজটার কে বস্তু ধরে দ্বিতীয় লেন্স যেটা চোখের কাছে থাকে সে আর একটা ইমেজ তৈরি করে। তো ফাইনালি এরকম একটা ইমেজ তৈরি হয়। স্বাভাবিক সমন্বয় অর্থাৎ ফাইনাল ইমেজ যখন ইনফিনিটি, রিল্যাক্সড ভিশন, স্বাভাবিক সমন্বয়, দূরের ক্ষেত্রে প্রতিবিম্বটা হবে ইনফিনিটিতে। প্রতিবিম্ব যদি ইনফিনিটিতে হয় তাহলে স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে স্বাভাবিক সমন্বয় হলে এই ডিস্টেন্সটা FO আর এটা FE। স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে বিবর্ধনের ফর্মুলাটা হয় এমটা FO/FE। আর লেন্স টু লেন্স অর্থাৎ নভোবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য, লেন্স টু লেন্স যে ডিস্টেন্স, একটা লেন্স থেকে আরেকটা লেন্সের দূরত্ব, সেই দূরত্বটা FO+FE হয়। আচ্ছা, কোয়েশ্চেনে দেখা যাক। কোয়েশ্চেনে বলছে লেন্স দুটির মধ্যে দূরত্ব 150 সেন্টিমিটার। তাহলে এক্সটা 150, গিভেন এক্সটা হচ্ছে 150 সেন্টিমিটার, আর বিবর্ধন ক্ষমতা 24, তার মানে এমটা হচ্ছে 24। তো আমরা এই দুটোতে বসাবো, তার মানে FO/FE ইজ ইকুয়াল টু 24 আর FO+FE ইজ ইকুয়াল টু 150। FO জায়গায় 24 FE বসালে তাহলে FEটা আসবে 6 আর FOটা আসবে 144। অবজেক্টিভ, আইপিস, এটাই জিজ্ঞেস করা হয়েছে, দুটো ফোকাল লেন্থ বার করা। তাহলে স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে এম আর এক্স এর এক্সপ্রেশন দুটো ব্যবহার করে ফার্স্ট পার্টটা হয়ে গেল। সেকেন্ড পার্ট, একটি শিশুর নিকট বিন্দু 10 সেন্টিমিটার।
তার মানে সে 10 সেন্টিমিটার দূরে কোনো বস্তুকে রাখলে ক্লিয়ার দেখতে পায়, যেটা আমাদের ক্ষেত্রে 25 সেন্টিমিটার। 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স ব্যবহার করলে বিবর্ধনের মান কত? একটাই উত্তল লেন্স ব্যবহার করছে, অর্থাৎ এটা একটা সিম্পল মাইক্রোস্কোপের প্রবলেম। এখন সরল অনুবীক্ষণ যন্ত্রে তো একটাই উত্তল লেন্স থাকে এবং সেই উত্তল লেন্স একটা ম্যাগনিফাইড ইমেজ তৈরি করে, বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি করে, সামনে বস্তুকে রাখলে প্রতিবিম্ব তৈরি করে আকারে বড়। এবং সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধনের ফর্মুলাটা, জেনারেল ফর্মুলাটা হয় m ইকুয়াল টু d ইন্টু 1/f প্লাস 1/v। এবার ভিটা হলো ইমেজ ডিস্টেন্স ফ্রম আই, চোখ থেকে প্রতিবিম্ব দূরত্ব। আর ডিটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স অফ ভিশন। এই ছেলেটার ক্ষেত্রে যে মিনিমাম ডিস্টেন্স অফ ভিশন, ভিটা বলেছে 10 সেন্টিমিটার। এখানে আমাকে ভিটা বলে দিয়েছে ভি নয়, ডিটা বলেছে 10 সেন্টিমিটার। আর 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট লেন্স, তাহলে লেন্সের ফোকাসটাও বলা আছে 10 সেন্টিমিটার। এই দুটো গিভেন ডেটা। এবার প্রশ্ন হলো এই এম এর ভ্যালু কত হবে? এম এর জেনারেল ভ্যালু বার করতে গেলে তো ভিটা লাগবে, কিন্তু আমরা এম এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করতে পারি। সর্বোচ্চ বিবর্ধন কত, সর্বনিম্ন বিবর্ধন কত। তো ভি যদি ইনফিনিটি হয়, অর্থাৎ রিল্যাক্সড ভিশন, ফাইনাল ইমেজ অনেক দূরে তৈরি হয়েছে, স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে ভিটা ইনফিনিটি হলে এমটা হবে ডি বাই এফ, ডিও 10 এফও 10 অর্থাৎ 1। আর ভিটা যদি 10 হয়, ফাইনাল ইমেজ 10 সেন্টিমিটারের আগে তৈরি হলে, 10-এর থেকে কম হলে সে তো দেখতেই পাবে না, তার তো দেখার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব 10 সেন্টিমিটার হওয়া উচিত। তাহলে ফাইনাল ইমেজ ভি এর ডিস্টেন্স কখনোই চোখ থেকে 10 সেন্টিমিটারের কম হতে পারে না। তাহলে ভি এর ভ্যালু 10 হতে পারে, মিনিমাম, সবচেয়ে কম। তখন এমটা হবে 10 1/f প্লাস 1/d, 1/10 প্লাস 1/10 অর্থাৎ 2। তাহলে এই গেল ম্যাগনিফিকেশনের ভ্যালু। কোয়েশ্চেনে ম্যাগনিফিকেশন বার করতে বলেছে, বিবর্ধনের মান কত, কিন্তু সেটা কোন পজিশনের জন্য, রিল্যাক্সড ভিশন না স্ট্রেইনড ভিশন, স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে না ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে, সেটা বলা নেই। তাই আমরা এম দুটোই বার করে ফেললাম। তাহলে এম এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 2, মিনিমাম ভ্যালু হতে পারে 1। এই গেল 3-এর অরের ব্যাপার। সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এই ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা ইম্পর্টেন্ট। সবসময় যে ভি এর ভ্যালু ইনফিনিটি বা মিনিমাম হবে তার কোনো মানে নেই, তার মাঝামাঝিও কিছু হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 দুটো পার্টি সলভ হয়ে গেল। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4-এ বলছে দুটি কণা এ ও বি সম আধান যুক্ত, কিন্তু তার ভরটা আলাদা, ভর m1 আর m2, সেক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? এখন তড়িৎগ্রস্ত কণার কথা বলা হচ্ছে, দুটো কণার কথা বলছে যারা তড়িৎগ্রস্ত, চার্জড। তড়িৎগ্রস্ত কণার ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার ভ্যালুটা হয়, এমনিতে তো h/p হয়, পি মানে মোমেন্টাম, কিন্তু পি কে আমরা সেক্ষেত্রে স্কোয়ার রুট অফ 2m QV এভাবে লিখতে পারি। এমটা মাস, কিউটা চার্জ, আর ভিটা পোটেনশিয়াল ডিফারেন্স। মানে তড়িৎগ্রস্ত কণাকে ত্বরান্বিত করতে গেলে, গতিশীল করতে গেলে যে বিভব প্রভেদ দরকার হয়, সেটা হচ্ছে ভি। এখন এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। গ্রাফ আঁকতে বলেছে, তো ল্যামডার সঙ্গে 1/√v গ্রাফ আঁকতে হবে। তাহলে ফর্মুলাটাকে একটু অ্যাডজাস্ট করে রাখি। ল্যামডা ইজ ইকুয়াল টু h/√v
স্কোয়ার রুট অফ 2m কিউ ইন্টু 1/√v এভাবে রাখলাম। তো একদম y ইকুয়াল টু mx এর মতন গ্রাফের y অ্যাক্সিসে যদি ল্যামডাকে রাখি আর x অ্যাক্সিসে যদি 1/√v কে রাখি, তাহলে এটা y ইকুয়াল টু mx এর মতন গ্রাফ। সেক্ষেত্রে m বা নতি হচ্ছে h/√2m কিউ। তাহলে h/√2m কিউ এক্ষেত্রে নতি। এবার দুটো গ্রাফ তাহলে স্ট্রেট লাইন হবে, দুটো বস্তুর ক্ষেত্রে দুটো কণার কথা বলেছে, তাহলে দুটোই স্ট্রেট লাইন হবে। তাহলে স্ট্রেট লাইন দুটো অলরেডি আঁকা রয়েছে, এই হলো গ্রাফটা। এবার প্রশ্ন হলো কোনটা কার, কোনটা m1 এর, কোনটা m2। কোয়েশ্চেনে বলা আছে m1 m2 থেকে বড়, তা m1 m2 থেকে বড়, তার মানে ফর m1 এর ক্ষেত্রে নতিটা কি হবে? নতিটা হবে h/√2m1 কিউ। সম আধানযুক্ত বলেছে, তাহলে মানে দুটোরই চার্জ কিউ। এই নতিটাকে আমি নাম দিলাম S1, স্লোপ নাম্বার 1। ফর m2 m2 এর বেলায় নতিটা হবে h/√2m2 কিউ, যাকে আমি S2 বললাম। ভাগ করে নিই S1/S2। S1/S2 করলে স্কোয়ার রুট অফ m2/m1 এসে গেল। কোনটা বড়? m1টা m2 থেকে বড়, কোয়েশ্চেনে বলেছে এই m1 m2 থেকে বড়, তার মানে ভগ্নাংশের নিচটা বড় উপরের থেকে, লেস দ্যান 1, তাহলে S1 লেস দ্যান S2। তাহলে প্রথম গ্রাফের S1টা যেটা m1 এর নতি সেটা কম, অর্থাৎ এই গ্রাফটা হচ্ছে ফর m1 আর এইটা হচ্ছে ফর m2। এর নতিটা কম, ওর নতি বেশি। m2 এর নতি বেশি, m1 এর নতি কম। নাকি উল্টো হয়ে গেল নাকি? m1টা m2 থেকে ছোট, তাহলে S2টা S1 এর থেকে ছোট। হ্যাঁ, উল্টোই হলো মনে হচ্ছে, সরি, একটু কারেকশন করে দিই। না ঠিক আছে, m1টা m2 থেকে বড় বলেছে, ঠিক আছে, m1টা m2 থেকে বড়, তাহলে S2টা S1 এর থেকে বড়, ঠিক আছে। তাহলে আমাদের ফাইনাল কি অ্যান্সার দাঁড়ালো? ফাইনালি দাঁড়ালো যে m1 এর নতি কম, যার ভর বেশি তার নতি কম। ভারী কণাটার গ্রাফ নিচে থাকবে, হালকা কণার গ্রাফ ওপরে থাকবে। এই গেল। আচ্ছা, এবার তাহলে গ্রাফ আঁকতে বলা ছিল এবং লেখচিত্র দুটির মধ্যে কোনটি কম ভরযুক্ত কণার লেখচিত্র নির্দেশ করব আর কেন। তো গ্রাফে আমরা দেখিয়ে দিয়েছি কোনটা কম ভর কোনটা বেশি ভর, কারণটাও এখানে এক্সপ্লেন করা আছে। এটা হচ্ছে রিজন। গেল কোয়েশ্চেন নাম্বার 4, এটাও একটা 2 মার্কসের কোয়েশ্চেন। এরপর চলে যাব 4 অথবা 4 সেকেন্ড কোয়েশ্চেন। কোন আলোক সংবেদী কোন ধাতুর কার্য অপেক্ষক 3.2 ইভি, তার মানে কার্য অপেক্ষকটা বলা আছে 3.2 ইলেকট্রন ভোল্ট। যদি 300 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরিত হয়, মানে যে আলোটা এসে পড়ছে ওয়েভলেন্থ 300 ন্যানোমিটার, দ্যাট মিনস 310⁻⁻9 মিটার, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? এটা সহজ সরল প্রশ্ন। একটা মেটাল প্লেট রয়েছে যার উপর লাইট রে এসে পড়ছে, সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে, দ্যাটস ইট। তো এক্ষেত্রে আমরা আইনস্টাইনের সমীকরণ কাজে লাগাবো। সর্বোচ্চ গতিশক্তি বার করতে বলেছে, ই কে ইকুয়াল টু hc/λ মাইনাস 5। এইচ এর ভ্যালু 6.62 10⁻⁻34, সি এর ভ্যালু 3 10⁻8, ল্যামডার ভ্যালু 300 10⁻⁻10। আর যদি এটাকে ইলেকট্রন ভোল্টে যেতে হয় তাহলে 1.6 10⁻⁻19। এটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে ইভিতে চলে যাবে। সেক্ষেত্রে ফাই এর ভ্যালুটা আমরা 3.2 বসাবো। এবার এখানে একটা কমন ব্যাপার আছে, যেটা এখন এই প্রশ্নটা এসে যাবে,
যে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড নয়, আমরা এই ক্যালকুলেশনটা করবো কি করে। দেখো, ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিছু শর্টকাট রুলস তো অবশ্যই আছে। যেমন 6.62 আর 3 কে মাল্টিপ্লাই করলে 1.98 আসে, যেটা প্রায় 2। তো আমরা এইচসির ভ্যালুটা মনে রাখতে পারি 1.98 10⁻⁻26। 1.98 সরি একটু ভুল হলো, 27, 26 নয়, 27, 27 এটা মনে রাখতে পারি। এবার তাকে 1.6 10⁻⁻19 দিয়ে যদি ডিভাইড করি, HC/E 1.6 10⁻⁻19, তো তাহলে 1.98 কে যদি প্রায় 2 ধরি, 2/1.6 ক্যালকুলেশন করে, তারও একটা শর্টকাট রেজাল্ট তোমরা ক্যালকুলেট করে রেখে দিতে পারো। অঙ্ক করার ক্ষেত্রে HC আর HC/E এই দুটো ভ্যালু দরকার হয়, তো এটা ক্যালকুলেট করে মনে রাখতে পারো শর্টকাট ভ্যালু হিসেবে। যাই হোক, এখানে তাহলে ক্যালকুলেট করলে শেষ পর্যন্ত পুরোটা ক্যালকুলেট করার পর ই এর ভ্যালুটা আসবে। আমি ক্যালকুলেশনটা এখন আর করে দেখাচ্ছি না। 0.9375 অ্যান্সারটা আসবে 0.9375। তোমরা একবার ক্যালকুলেশনটা চেক করে নেবে। অঙ্কটা এমন কিছু শক্ত নয়, নর্মাল অঙ্ক, HC/λ-5। শুধু ওই ক্যালকুলেশনে এইচ আর সির ভ্যালুটা গুণ করাটা একটু ঝঞ্ঝাট, তো এইটা একটু মনে রাখলে সুবিধা হবে, পরীক্ষার হলে অ্যাডভান্টেজ পাবে। কারণ ফটোইলেকট্রিক এফেক্টের যাই কোয়েশ্চেন দিক না কেন, যদি নিউমেরিক্যালস থাকে, খুব সম্ভাবনা আছে সেখানে এইচসির ভ্যালুটা লাগতে পারে। বেশিরভাগ অঙ্কতেই তো লাগে, সেই জন্য এই কথাটা বললাম। চলে যাব পরের কোয়েশ্চেনে। 4 নম্বর অথবাটা কমপ্লিট হয়ে গেল। এরপর কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5, আলোক তড়িৎ ক্রিয়ার 3টে এমন বৈশিষ্ট্য লেখো যা আলোক তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, কিন্তু আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব। তো আলোক তড়িৎ ক্রিয়ার নানা রকম বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এমন 3টে প্রপার্টি লিখতে বলছে যেগুলো এ দিয়ে হাইগেন্সের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু আইনস্টাইনের সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তো এরকম 3টে বৈশিষ্ট্য কি কি হবে? প্রপার্টিজ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 1, আলোক তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিক, ইনস্ট্যান্টানিয়াস, অর্থাৎ ফোটন পড়লো সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোনো স্টার্ট হলো। এই ব্যাপারটা আলোক তরঙ্গ তত্ত্বের সাহায্যে তো ব্যাখ্যা করা যাবে না, কিন্তু যেহেতু ফোটন দিয়ে অর্থাৎ কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা হয়, তাই আলোক তড়িৎ ক্রিয়ার কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ফোটনের কনসেপ্ট ব্যবহার করে এই তাৎক্ষণিক ঘটনাটা ব্যাখ্যা করা পসিবল। তাহলে এটা আমাদের ফার্স্ট বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্যগুলো এক্সপ্লেন করতে বলেনি, বৈশিষ্ট্যগুলো জাস্ট লিখতে বলেছে। আচ্ছা, সূচনা কম্পাঙ্কের কনসেপ্ট। সূচনা কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো এসে পড়লে ইলেকট্রন নিঃসরণ হবে। এটা আরেকটা, সূচনা কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো এসে পড়লে ইলেকট্রন বেরোবে। এই বৈশিষ্ট্যটাও আইনস্টাইনের তত্ত্ব থেকে ব্যাখ্যা করা যাচ্ছে, কিন্তু তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা হবে না, কারণ তরঙ্গ তত্ত্বের ক্ষেত্রে তরঙ্গ এসে পড়বে, তরঙ্গের তীব্রতার উপর ব্যাপারটা চলে যাবে, কিন্তু সেটা কম্পাঙ্কের উপর নির্ভর করে, তীব্রতা নয়। আর 3 নম্বর হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। ইলেকট্রনের গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনস, ইকে। ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে।
তরঙ্গ দৈর্ঘ্যের উপর নয়, এই কম্পাঙ্কের উপর নির্ভর করে, তীব্রতার উপর নয়। তীব্রতার উপর নয়। তীব্রতা দিয়ে কি ডিসাইড হয়? বেশি তীব্র আলো এসে পড়লে বেশি ফোটন বেরোবে, কিন্তু ফোটন আদৌ বেশি ইলেকট্রন বেরোবে, কিন্তু ইলেকট্রন আদৌ বেরোবে কিনা বা তার গতিশক্তি কত হবে এটা ডিপেন্ড করে কম্পাঙ্কের উপর। আর কতগুলো ইলেকট্রন বেরোবে, নাম্বার অফ ইলেকট্রনস কত, সেটা ডিপেন্ড করছে কতগুলো ফোটন এসে পড়ছে, অর্থাৎ ফোটনের সংখ্যার উপর। ফোটনের সংখ্যার উপর আবার তীব্রতা নির্ভর করে। বেশি তীব্র আলো বেশি ফোটন এসে পড়বে, বেশি ইলেকট্রন বেরোবে। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য এখানে লিখতে বলা হয়ে গেল। 5 এ এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, আর কোনো পার্ট এতে নেই। চলে যাব পরের পার্টে। 5 অথবা। এখানে একটা গ্রাফ আঁকতে দেওয়া আছে, গ্রাফটা অলরেডি আঁকা আছে, নর্মাল টেক্সচুয়াল গ্রাফ, বইতেও আছে। একই তীব্রতার ভিন্ন কম্পাঙ্কের, কম্পাঙ্ক তিনটে নিউ1, নিউ2, নিউ3 বিকিরণের ক্ষেত্রে আলোক তড়িৎ প্রবাহের সঙ্গে বিভব পার্থক্যের গ্রাফ আঁকো। গ্রাফটা রয়েছে, তিনটে কম্পাঙ্কের আলো এসে পড়ছে, নিউ1, নিউ2, নিউ3, এবং ভিআই গ্রাফটা টানতে হবে। নিউ1, নিউ2, নিউ3 অর্ডারটাও এখানে দেওয়া রয়েছে। কোয়েশ্চেনেও বলেছে, কোয়েশ্চেনে যে অর্ডারটা দিয়েছে নিউ1 লেস দ্যান নিউ2 লেস দ্যান নিউ3, আমাদের এখানে যে গ্রাফটা রয়েছে সেখানে নিউ1টা নিউ2 থেকে বড়, নিউ2টা নিউ3 থেকে বড়। তো উল্টে নিতে পারি, নামগুলোকে চেঞ্জ করে নিতে পারি, অসুবিধা কিছু নেই। এইখানে শুধু পরিবর্তনটা হবে, আমরা এইটাকে কেটে নিউ1 আর এইটাকে কেটে নিউ3 করে দিলাম। তো সেক্ষেত্রে নিউ3টা গ্রেটার দ্যান নিউ2 গ্রেটার দ্যান নিউ1, এই আমাদের গ্রাফটা চাওয়া হয়েছে। তার মানে সোজা কথায় বেশি কম্পাঙ্কের যদি আলো এসে পড়ে তাহলে গ্রাফটা পিছন দিকে যাবে। পিছন দিকের এই পয়েন্টটাকেই তো নিবৃত্তি বিভব বলে, আমরা জানি। যত বেশি কম্পাঙ্কের ফোটন এসে পড়বে, ইলেকট্রন নির্গত ইলেকট্রনের গতিশক্তিটাও বাড়বে, তাকে থামানোর জন্য বেশি ভোল্টেজ দরকার হবে। অর্থাৎ বেশি কম্পাঙ্কের ফোটনের ক্ষেত্রে ভোল্টেজটা, নিবৃত্তি বিভবটা বাড়বে, নিউ3টা বড় হবে, সেই জন্য গ্রাফটা পিছন দিকে যাবে। তাহলে এরকম গ্রাফের ক্ষেত্রে বেশি কম্পাঙ্কর বেলায় পিছনে যাবে, কম্পাঙ্ক যত কমবে গ্রাফ তত এগোবে সামনে। দ্যাটস অল, এটা আর কিছু নেই। পরের কোয়েশ্চেনে চলে যাবো, জাস্ট একটা গ্রাফ আঁকতে দেওয়া ছিল। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 6 স্টার্ট হচ্ছে। এবারের কোয়েশ্চেনগুলো 3 মার্কসের কোয়েশ্চেন। একক রেখাছিদ্র অপবর্তনে আলোর তীব্রতা কিভাবে অপবর্তন কোণের সঙ্গে পরিবর্তিত হয় তা একটি লেখচিত্রের সাহায্যে দেখাও, যেখানে ল্যামডা হলো আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর ডি হলো রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব। অপবর্তনের ক্ষেত্রে ল্যামডার সঙ্গে তরঙ্গ লেখচিত্র দেখা যাবে, পরিবর্তিত হয় তীব্রতা ভার্সেস ল্যামডা। আচ্ছা, এখানে গ্রাফটা একই, ফার্স্ট 6A। তো অপবর্তনের চিত্রটা মোটামুটি এরকম, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন যাকে বলে। ওদিকেও আছে। এখন পর্দায় কোনো একটা পয়েন্ট যদি নিই, সেটা অবম বিন্দু, চরম বিন্দু যাই হোক, সেইখানে আলো পৌঁছতে গিয়ে যতটা বেগতে হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকেই আমরা বলি অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন বা অপবর্তন কোণ। অপবর্তনের তীব্রতা কেন্দ্রীয় চরম বিন্দু সবচেয়ে বেশি হয়, এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা বা কেন্দ্রীয় চরম বিন্দু, মুখ্য চরম বিন্দুও বলা যায়, মুখ্য প্রিন্সিপাল ম্যাক্সিমা। বাকি গ্রাফগুলোর ক্ষেত্রে এগুলো সব গৌণ চরম বিন্দু, সেকেন্ডারি ম্যাক্সিমা। লক্ষ্য করো, যত গ্রাফ পিছন দিকে যাচ্ছে তত অ্যাঙ্গেলটা ক্রমশ বাড়ছে। তাহলে অ্যাঙ্গেল বাড়লে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন, অপবর্তন কোণ যদি বাড়ে, সেক্ষেত্রে তীব্রতা ক্রমশ কমে যাবে। আমাদের এখানে তীব্রতাই আঁকতে হবে, তার মানে এই গ্রাফটা এখানে আঁকতে হচ্ছে। আর গ্রাফের মধ্যে একটু পয়েন্টিং করে দেবো, এগুলো হচ্ছে অবম বিন্দু, মিনিমাস।
শর্ত টর্ত আছে। অবম বিন্দুর ক্ষেত্রে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা হয়, সব শিখেছি। কেন্দ্রীয় চরম বিন্দু থেকে যত দূরে যাব তীব্রতা তত কমবে। সেন্ট্রাল ম্যাক্সিমার তীব্রতা সবচেয়ে বেশি, যত দূরে যাব তীব্রতা তত মিনিমাম হবে, কমতে থাকবে। এই গ্রাফটা 6a তে আঁকতে বলা ছিল। এখানে আমরা ছিদ্রটার দূরত্বটাকে স্মল ডি, যদিও গ্রাফের ক্ষেত্রে এই ব্যাপারগুলো ম্যাটার করে না। এদিকে থাকবে ইন্টেন্সিটি আর এদিকে ডিস্টেন্স ওয়াই। গ্রাফ এটুকুই। আমি এক্সপেরিমেন্টাল সেটআপের সঙ্গে গ্রাফটা দেখালাম। যদি শুধু গ্রাফটা কেউ আঁকতে চাও কোনো সমস্যা নেই, শুধু গ্রাফটা আঁকলে জাস্ট এইটুকু আঁকলেই হয়ে যাচ্ছে। এদিকে ইন্টেন্সিটি। পরের পার্ট 6b, কেন্দ্রীয় চরম বিন্দু থেকে মুখ্য চরম বিন্দুর রাশিমালা নির্ণয় করো। কেন্দ্রীয় চরম বিন্দু থেকে প্রথম মুখ্য চরম বিন্দু। আচ্ছা, এই রাশিমালাটা ক্যালকুলেট করার জন্য আমরা এই গ্রাফটি আরেকবার ইউজ করি। তাহলে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে মুখ্য চরম বিন্দুর রাশিমালা, তো দেখা যাক। আচ্ছা, আগের পেজের তাহলে আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল। ফার্স্ট পার্ট 6a এখানে থাকলো। এবার 6b তে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে মুখ্য চরম বিন্দু। ছবিটা আরেকবার। কেন্দ্রীয় চরম বিন্দু হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা সি, এটা প্রথম মুখ্য চরম বিন্দু। অ্যাকচুয়ালি মুখ্য নয়, গৌণ সবই। তো এই ডিস্টেন্সটা বার করতে বলেছে, এটা আমি নাম দিলাম পি। এখন মুখ্য চরম বিন্দু কোথায় তৈরি হয়? এই অ্যাঙ্গেলটা থিটা, এটা ডি, ছিদ্রের দূরত্ব, ছিদ্র থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল টি। আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে সি থেকে পি, কেন্দ্রীয় চরম বিন্দু থেকে প্রথম চরম বিন্দুর ডিস্টেন্সটা কত। সি থেকে পি এইটা ক্যালকুলেট করতে হবে। পিতে কি তৈরি হলো? পি বিন্দুতে প্রথম গৌণ চরম বিন্দু গঠিত হয়। এখন প্রথম গৌণ চরম বিন্দুর ক্ষেত্রে ডি সাইন থিটার ভ্যালুটা কত হবে? প্রথম গৌণ চরম বিন্দুর ক্ষেত্রে পথ পার্থক্য ডি সাইন থিটা কি হয়? অপবর্তনের ব্যাখ্যা থেকে জানো, চরম বিন্দু গঠনের বেলায় ছিদ্রটাকে তিনটে পার্টে ভেঙে নিয়ে ভাবতে হয়। দুটো পার্টের আলো পরস্পরের সঙ্গে বিপরীত দশায় মিলে যায়, একটা পার্টের আলো পৌঁছে চরম বিন্দু তৈরি করে, এবং পথ পার্থক্যটা সেক্ষেত্রে হয় 3λ/2। এবার থিটা ছোট হলে সাইন থিটার পরিবর্তে আমরা যদি থিটা অ্যাপ্রক্সিমেশনটা ব্যবহার করি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু এসে যাবে 3λ/2d। কোণ বেরিয়ে গেল, ডিস্টেন্স সিপি বার করতে হবে। দেয়ারফর সিপি এস ইকুয়াল টু আর থিটা, কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। এই সূত্রটা ব্যবহার করে সিপি বেরিয়ে যাবে। সিপিটা হচ্ছে চাপ, এস ইকুয়াল টু আর থিটা, ব্যাসার্ধের সঙ্গে অ্যাঙ্গেল বার করতে হবে। ব্যাসার্ধ বলতে এই ডিস্টেন্সটা কত? ডি। ডি ডি টাইমস থিটা। আচ্ছা, তার মানে এটা ক্যাপিটাল ডি টাইমস থিটা, তার মানে 3λ/2d। এটা হলো ফাইনাল অ্যান্সার। তাহলে মুখ্য চরম বিন্দু থেকে প্রথম চরম বিন্দু দূরত্ব বেরিয়ে গেল। আচ্ছা, যদি দূরত্বটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স বার করতে বলতো, মুখ্য চরম বিন্দু থেকে প্রথম চরম বিন্দু কৌণিক দূরত্ব, তাহলে সেটা তো আগেই বেরিয়ে গেছে, সেটাই থিটা অলরেডি বেরিয়েই গেছে। তাহলে অ্যাঙ্গুলার সেপারেশন বললে এইটা, আর রৈখিক দূরত্ব বললে পরেরটা।
এই গেল আমাদের দুটো অ্যান্সার হয়ে গেল 6 এর এ আর বি। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষা দেওয়া আছে SS2। আচ্ছা, এই এই কোয়েশ্চেনটার একটা স্পেশালিটি আছে, সেটাকে একটু বলে নিই। ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষা সকলেই পড়েছো, জানো কম বেশি তার গঠনমূলক ব্যতিচারের শর্ত কি, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি ইত্যাদি জানো। ইয়ং এর যে পরীক্ষাটা পড়া হয়েছে সেখানে দুটো ছিদ্র ছিল ডাবল স্লিট এক্সপেরিমেন্টে, এবং সামনে একটা পর্দা ছিল। এখান থেকে আর এইখান থেকে দুটো সোর্স থেকে লাইট রেজ বেরোচ্ছে, যাদেরকে আমরা S1 আর S2 নাম দিয়ে অভ্যস্ত। S1 S2 আলোটা পাচ্ছে কোথা থেকে? S1 আর S2 কে আলো দিচ্ছে S নামক একটি সোর্স, মনোক্রোম্যাটিক একটা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো। এসটা কোথায় আছে? এসটা আছে S1 S2 ঠিক লম্ব সমদ্বিখণ্ডকে। আমরা যে থিওরিটা পড়েছি বইতে সেক্ষেত্রে এরকমই হয়, কিন্তু এই এস কে যদি সামান্য একটু উপরে রাখা হয় বা একটু নিচে রাখা হয় তাহলে একটা সমস্যা দেখা দেবে। সমস্যাটা হচ্ছে যদি এস মাঝখানে থাকে তাহলে এস থেকে S1 এর দূরত্ব আর এস থেকে S2 দূরত্বটা সেম, ফলে পি বিন্দুতে আমি যখন যাচ্ছে আলো S1 থেকে পি তে, S2 থেকে পি তে, তখন পথ পার্থক্য S2P মাইনাস S1P ধরি, এবং সেটা ক্যালকুলেট করেছিলাম জ্যামিতি ফ্যামিতি ইত্যাদি দিয়ে। কিন্তু যদি এসটা মাঝখানে না থাকে, একটু ওপরে থাকে বা একটু নিচে থাকে, তখন পথ পার্থক্য এস থেকে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ এস থেকে আলো পিতে যাচ্ছে দুটো রাস্তায়, এস থেকে S1 হয়ে পিতে, এস থেকে S2 হয়ে পিতে। তার মানে ছবিটাতে যদি আচ্ছা ছবিটাতে এস যদি একটু অন্য কোথাও থাকে, একটু নিচের দিকে এরম জায়গায় থাকে, S1 S2, এস থেকে আলো S1 এ গেল, S2 তে গেল, ইকুয়াল ডিস্টেন্স যায়নি, S2টা ছবি অনুযায়ী এসটা একটু বড় হবে, SS2টা বড়। কোয়েশ্চেনের সঙ্গে ছবিটা এবার বেরাম। এস সোর্সটাকে এমন জায়গায় রাখা আছে যে এস থেকে যখন S1 বা S2 তে আলো যাচ্ছে সমান পথ যাচ্ছে না। কোয়েশ্চেনে বলেছে SS2 মাইনাস SS1 ল্যামডা বাই 4, SS2 মাইনাস SS1 ল্যামডা বাই 4। তারপর সেই আলো S1 থেকে বেরোলো, S2 থেকে বেরোলো, শেষ পর্যন্ত পি বলে একটা বিন্দুতে পৌঁছলো, এইভাবে গেল হয়তো। তাহলে পথ পার্থক্যটা আবার ক্যালকুলেট করতে হবে। তো যা কিছু ডিফারেন্স এই কোয়েশ্চেনে পথ পার্থক্যতেই আছে। তাহলে পথ পার্থক্যটা কি করে ক্যালকুলেট করব? পথ পার্থক্য হবে এস থেকে আলো পিতে যাচ্ছে, SS1 প্লাস S1P, এস থেকে আলো পিতে S2 হয়ে যাচ্ছে, এটা একটা পথ, আর SS2 প্লাস S2P এটা আরেকটা পথ। এই দুটো পথের মধ্যে পার্থক্য নিতে হবে, কোনটা বড়? SS2 প্লাস S2P এটা বড়, SS1 প্লাস S1P ছোট। তাহলে আমি পথ পার্থক্যটা এরম ভাবে লিখি, SS2 প্লাস S2P মাইনাস SS1 প্লাস S1P। তো যদি সোর্স ঠিক লম্ব সমদ্বিখণ্ডকের ওপর না থাকে, একটু ওপরে বা নিচে থাকে, সেক্ষেত্রে পথ পার্থক্যটা এস থেকে নিতে হবে, S1 আর S2 থেকে নয়। এবার এটাকে সলভ করতে থাকি, এটা এগোলে ডেল্টাটা আসবে SS2 মাইনাস SS1 প্লাস S2P মাইনাস S1P। আচ্ছা, এইটা কোয়েশ্চেনে বলেছে ল্যামডা বাই 4,
কোশ্চেনে বলেছে λ/4 হলো ডেল্টা। আচ্ছা, এখন কি জিজ্ঞেস করেছে? পর্দার উপর গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের ক্ষেত্রে পথ পার্থক্য S2P মাইনাস S1P, দ্যাট মিনস এই জিনিসটা কি হবে নির্ণয় করো। তো এইটা বার করতে হবে। তাহলে আমাকে কোয়েশ্চেনে এইটা বার করতে হচ্ছে, S2P মাইনাস S1P। তবে ধরে নিচ্ছি লেট S2P মাইনাস S1P ইজ ইকুয়াল টু X, ধরে নিলাম। তাহলে এটা এসে গেল λ/4 প্লাস X। এবার গঠনমূলক ব্যতিচার, ফার্স্ট কেস গঠনমূলক। গঠনমূলক ব্যতিচার হলে ডেল্টাটা n ল্যামডার সমান হয়, জানি সকলে ডেল্টাটা n ল্যামডার সমান হয়। ডেল্টা মানে আমরা বার করে রেখেছি λ/4 প্লাস X ইকুয়াল টু n ল্যামডা। সেখান থেকে এক্সটা বেরিয়ে আসছে, ল্যামডাটা কমন নিলে n মাইনাস 1/4, n ল্যামডা মাইনাস λ/4, nটা কমন নিলে n মাইনাস 1/4, 1/4। এটা গেল গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে ফার্স্ট অ্যান্সারটা বেরিয়ে গেল। আচ্ছা, ধ্বংসাত্মক ব্যতিচার হলে, ধ্বংসাত্মক ব্যতিচার হলে আমি এখানটা লিখি, ধ্বংসাত্মক ব্যতিচার হলে ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক ব্যতিচার হলে ডেল্টাটা হয় 2n প্লাস 1 λ/2। ডেল্টা মানে λ/4 প্লাস X, তাহলে এক্সটা আসবে 2n প্লাস 1 λ/2 মাইনাস λ/4। λ/2টা কমন নিলে, λ/2 কমন নিলে 2n প্লাস 1 মাইনাস হাফ, এক্সটা তাহলে ফাইনালি এসে গেল, উপরে লিখে দিচ্ছি, এক্সটা ফাইনালি এসে গেল 2n প্লাস হাফ λ/2। এই গেল দুটো অ্যান্সার। গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি হবে নির্ণয় করো। কমপ্লিট হলো আমাদের 6-এর অথবা ফার্স্ট পার্ট এটা। এবার যাবো 6-এর বিতে। ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় একবর্ণী আলোর উৎস পড়লে কি হবে? একবর্ণী আলোর উৎস ব্যবহার করলে ব্যতিচার ঝালরে কি প্রভাব পড়বে? তো 6-এর বিতে চলে যাব। ইয়ং এর পরীক্ষায় একবর্ণী আলো ব্যবহার করা হচ্ছে। YDAC এক্সপেরিমেন্টে, সরি একটু ভুল হলো, কোয়েশ্চেনটা একবার দেখে নেওয়া যাক। ইয়ং এর পরীক্ষায় সাদা আলো ব্যবহার করলে কি হবে? সাদা আলো, ঠিক আছে। সাদা আলো ব্যবহার করলে কি হবে? তো YDAC ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে হোয়াইট লাইট, সাদা আলো ব্যবহার করলে কি হবে? প্রথম কথা, কেন্দ্রীয় পটি সাদাই হবে, কারণ সমস্ত বর্ণ কেন্দ্রে সমদশায় মিলিত হয়। বাকি পটিগুলি রঙিন হবে, কালার্ড হবে। এবং কিরকম ভাবে রঙিনটা হবে? যার মধ্যে ভায়োলেট থাকবে কেন্দ্রীয় পটির কাছে এবং রেড সব থেকে দূরে। অর্থাৎ জিনিসটা এরকম দেখতে হবে। আমরা যদি কেন্দ্রীয় পটির কথাই বলি, এই যদি স্ক্রিন হয়,
কেন্দ্রীয় পটির পাশেই থাকবে ভায়োলেট, এটা ভায়োলেট, তারপরেই থাকবে ইন্ডিগো। এই করতে করতে রেড যাবে একদম ডান দিকে, ভায়োলেট, ইন্ডিগো, পিপকিয়ন, GYOR। মাঝখানের পটিটা হবে সাদা, হোয়াইট, এইরকম। ভায়োলেট থেকে শুরু, রেডের দিকে যাবে। কারণ কি দূরে সরার কারণ কি? দূরে সরার কারণ হচ্ছে পটি প্রস্থ বিটা। বিটার ফর্মুলা আমরা জানি d(λ/2d)। এবার লালের বেলায় তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে লালের বেলায় বিটাটা সবচেয়ে বেশি, অর্থাৎ সব থেকে দূরে যাবে। বেগুনির বেলায় ল্যামডা সবচেয়ে কম, ল্যামডা কম মানে বিটা কম, বিটা কম মানে থিকনেস কম, তাহলে ল্যামডা সবচেয়ে কাছে আসবে। এই গেল সাদা আলো ব্যবহারের সমস্যা বা সাদা আলো ব্যবহারের ব্যাপার। তাহলে 6-এর দুটো পার্ট কমপ্লিট হলো। এবার চলে যাব কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ ফার্স্ট পার্টটা আমি করে রেখেছি, এটা কমন থিওরি। বোরের পরমাণু মডেল ব্যবহার করে হাইড্রোজেনের n-তম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাসার্ধের রাশিমালা। তো বোরের থিওরিজ আমরা জানি। বোরের ক্ষেত্রে ZE, এটা হাইড্রোজেন বলেই দিয়েছে, তাহলে +E হচ্ছে ইলেকট্রন, তার চারপাশে একটা অরবিটে ইলেকট্রন ঘুরছে, +E চার্জ, পজিটিভ চার্জ, এখানে একটা ইলেকট্রন ঘুরছে, এটা nth অরবিট, রেডিয়াসটা RN হলে এর উপর দুটো ফোর্স কাজ করে, কেন্দ্রের দিকে কুলম্ব অ্যাট্রাকশন ফোর্স আর বাইরের দিকে অপকেন্দ্র বল mv²/r। তারপর দুটোকে সমান করে ক্যালকুলেট করতে হয়। ক্যালকুলেশনটা আমি এখানে করে রেখেছি। ক্যালকুলেশনটা করার সময় কৌণিক ভরবেগ বোরের যে শর্ত mvr = nh/2π, এটা ব্যবহার করতে হয়। বোরস কোয়ান্টাইজেশন কন্ডিশন বলে এটাকে। পরীক্ষার সময় শুধু কোয়ান্টাইজেশন কন্ডিশনটাও অনেক সময় লিখতে দেয়, কোয়েশ্চেনে থাকে mvr = nh/2π। তো ক্যালকুলেশনটা আমি দেখালাম না, এখান থেকে বেগটাকে বার করা হলো, mvr = nh/2π। তারপরে ওই কুলম্ব ফোর্স আর অপকেন্দ্র বল সমান করে সেখানে বসিয়ে দিয়ে ফাইনাল রেডিয়াসের এক্সপ্রেশন পাওয়া গেল। এইটা প্রুফটা চাওয়া হচ্ছে। আচ্ছা, এই গেল আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার। সেকেন্ড পার্টে বলছে বোর তত্ত্ব অনুযায়ী হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। কৌণিক ভরবেগের ফর্মুলা আমরা জানি mvr = nh/2π হয়। দ্বিতীয় কক্ষে কোশ্চেনে বলেছে, তার মানে nটা হচ্ছে 2, আর mvr এর জায়গায় আমি যদি l ব্যবহার করি তাহলে lটা আসবে 2h/2π। h/2π কে h ক্রস বা h কাট বলে, তো আমরা সেটাকে 2h ক্রসও লিখতে পারি। এটাই অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 কমপ্লিট হলো, 7-এর দুটো পার্ট মিটে গেল। এরপর চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। 7-এর অথবা হাইড্রোজেন পরমাণুর n = 3 থেকে 2 কক্ষপথে সংক্রমিত হলে ইলেকট্রন মিশ্রিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা কি দৃশ্যমান নাকি? আর এর ভ্যালু দেওয়া আছে। তো এখানে এনার্জি লেভেলগুলো আঁকা রয়েছে। তো ধরা যাক এটা n = 1, এটা 2, এটা 3। 1 আমাদের লাগবে না, যদিও 3 আর 2-র মধ্যেই কাজ হয়ে যাবে। 3 থেকে 2-তে ইলেকট্রন সংক্রমিত হচ্ছে, 3 থেকে 2-তে ইলেকট্রন নেমে আসছে। তার জন্য যে তরঙ্গটা বেরোবে, তরঙ্গ দৈর্ঘ্যটা বার করতে হবে, ল্যামডাটা বার করতে হবে। তো স্ট্রেট কাট ফর্মুলা আমাদের জানা আছে, 1/λ = r টাইমস হাইড্রোজেন বলেই দিয়েছে, সুতরাং z এর আর কোনো দরকারই নেই। 1/λ = 1/2² - 1/3², অর্থাৎ r 5r/36। তাহলে ল্যামডাটা এসে গেল 36/5r। আর এর ভ্যালু 1.1 10⁻⁷, তাহলে 36/5.5 10⁻⁻⁷।
এটা 6.3 মতন আসবে। এটার অ্যান্সারটা আসবে 6.5, 10⁻⁻7, 6555 অ্যাংস্ট্রম। এটা কি দৃশ্যমান? অবভিয়াসলি 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন নামছে, এটা তো বামার শ্রেণীর মধ্যে পড়ছে। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ট্রানজিশন হচ্ছে 3 থেকে বা 4 থেকে বা 5 থেকে, সেটা তো লাইম্যান বামার শ্রেণীর মধ্যে পড়ছে। আর বামার শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য তো দৃশ্যমান বটেই, লক্ষ্য করো তাই এসছে। মোটামুটি 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম আমরা দেখতে পাই খালি চোখে, সুতরাং তার মধ্যেই তরঙ্গ দৈর্ঘ্যটা পড়ছে, তাহলে এটি দৃশ্যমান। আচ্ছা, হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 7 এর অর। এবার পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা, পুরো কোয়েশ্চেনটাই আমি এখানে বসিয়ে দিয়েছি, স্ট্রেট থিওরির প্রশ্ন। ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধটা রেডিয়াসটা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে r0 a⁻1/3। এই সম্পর্ক থেকে দেখাও যে নিউক্লিয়াসের ভর ঘনত্ব নিউক্লিয়াসের ভর সংখ্যার উপর নির্ভর করে না, মানে ঘনত্ব জেড এর উপর নির্ভর করে না। ডেনসিটি রো দিয়ে যদি ডেনসিটিকে বোঝাই, ডেনসিটি, আর জেড দিয়ে যদি ভর সংখ্যাকে বোঝাই, তাহলে জেড এর ওপর রো নির্ভর করছে না, এটা দেখাতে হবে। তো কি করে হবে? ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে 4/3 πr³ করে আয়তন ক্যালকুলেট হয়ে যাবে, ভলিউম। r0টা ধ্রুবক, আর ভর, কেন্দ্রকের ভর সবসময় ভর সংখ্যারই সমানুপাতিক, ভর সংখ্যা যত বাড়বে ভরও বাড়বে, তার মানে কেন্দ্রের ভরটাও m টাইমস এ, এমটা এটা হচ্ছে ভর সংখ্যা, এমটা কনস্ট্যান্ট। এবার ঘনত্ব বার করব ভরকে আয়তন দিয়ে ভাগ করে, যে আয়তন দিয়ে ভাগ করব এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে গিয়ে ফাইনাল ডেনসিটির এক্সপ্রেশন আসবে এইটা, যার মধ্যে এ নেই। এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশনটা করতেও পারো, নাও করতে পারো, সেটা এখানে জিজ্ঞেস করা হয়নি। শুধু নির্ভর করে না এইটুকু দেখাতে বলেছে, নির্ভর করে না। দ্যাট মিনস আমাদের অ্যান্সার এখানেই শেষ হয়ে যায়, এখান থেকেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ডিপেন্ড করে না। যদি কেউ ক্যালকুলেট করতে চাও করতে পারো, ডেনসিটির ভ্যালুটা মুখস্থ রাখলে ক্যালকুলেশনটা এড়িয়ে যেতে পারে, মানে সংখ্যাগুলো বসিয়ে ডাইরেক্ট অ্যান্সারটা বসাতে পারবে। 2.29 10⁻70 নিউক্লিয়ার ডেনসিটি, এটা মনে রাখতে পারো। সেকেন্ড পার্টে বলছে বন্ধন শক্তির সঙ্গে বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়নের সাথে গ্রাফ আঁকতে হবে। আচ্ছা, বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়নের সাথে গ্রাফ যখন আঁকতে হবে, তো গ্রাফটা তো আঁকাই আছে, কমন গ্রাফ সমস্ত জায়গায় থাকে। এই গেল গ্রাফ। গ্রাফের মধ্যে অ্যাটমস গুলো লিখতেও পারো, নাও লিখতে পারো, দুটো একটা লিখবে, হাইড্রোজেনটা লিখবে, হিলিয়ামটা লিখবে, এফিটা লিখবে, বাকি সবকটা নাও দেখাতে পারো। এই তিনটে দেখালাম, বাকিগুলো নাও দেখাতে পারো, গ্রাফের নেচারটা দেখালেই চলবে, এখানে সেটাই আঁকতে বলেছে। কোয়েশ্চেন নাম্বার 8, আর কিছু বলার নেই। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাব। পরের কোয়েশ্চেন একটা অঙ্ক রয়েছে, রেডন 222, রেডন 222 এর অর্ধায়ু 3.8 দিন, এর হাফ লাইফ 3.8 ডেজ। এক ব্যক্তি 0.64 কেজি, মানে ভরটা হচ্ছে গ্রামে গেলে 64 গ্রাম পরিমাণ রেডন দিয়ে শুরু করলো। 19 দিন পরে কতটা অবশিষ্ট থাকবে? আচ্ছা, টাইমটা বলেছে 19 ডেজ। প্রথম দেখবো যে 19 দিনটা কি অর্ধায়ুর মধ্যে পড়ছে, মানে অর্ধায়ু দিয়ে ভাগ করলে কি পূর্ণ সংখ্যা আসছে, দেখা যাক। t/t½ 19/3.8, তো এটা কত হবে? 5 3 15 50 5, 5 দিয়ে কেটে যাচ্ছে, ফাইন 5টা, তার মানে 5টা অর্ধায়ু খরচা হবে। অঙ্কটা যেই অর্ধায়ু দিয়ে ভাগ করে মিলে গেল, আমাদের অঙ্কটা কিন্তু এক ধাক্কায় অনেকটা ছোট হয়ে গেল। এম এর ভ্যালুটা টাইমের সাথে কিভাবে রিডিউস করবে দেখো। টাইম যখন 0 শুরুতে, তখন এমটা ছিল 0.64,
একটা অর্ধায়ু গেল, অর্ধেক হয়ে গেল, না সরি 0.64 না 64 গ্রাম। এমটা ছিল 64 গ্রাম। একটা অর্ধায়ু গেল 32 হলো, আর একটা অর্ধায়ু গেল মানে দুটো অর্ধায়ু গেল 16 হলো, তিনটে অর্ধায়ু গেল মানে 8 হলো, একটা করে অর্ধায়ু যাবে অর্ধেক হয়ে যাবে, চারটে অর্ধায়ু গেল মানে 4 হলো, পাঁচটা অর্ধায়ু অতিবাহিত হওয়ার পর হয়ে গেল 2। অতএব 2 গ্রাম অবশিষ্ট থাকবে। আচ্ছা, সেকেন্ড পার্টে বলছি কোন তেজস্ক্রিয়, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে বলছে তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। তেজস্ক্রিয়তার একক বেকারেল 20 নয়, যদিও 20টাই বেশি ইউজ হয়। 120 মানে 3.7 10⁻10 বেকারেল, জানো এটা, বা 37 বিলিয়ন বেকারেল এরকম বলা যায়। তো 20 কিন্তু নয়, আমাদের এসআই ইউনিট হচ্ছে এইটা, এটাই অ্যান্সার। তাহলে তেজস্ক্রিয়তার ইউনিট গেল। 3 মার্কসের কোয়েশ্চেন, ফার্স্ট পার্টে একটা অঙ্ক, সেকেন্ড পার্টে এটা। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কিভাবে একটি বিশুদ্ধ অর্ধপরিবাহীকে এন জাতীয় পি জাতীয় অর্ধপরিবাহীতে পরিবর্তিত করা যায়? বিশুদ্ধ সিলিকন ওয়েফার, সিলিকন অর্ধপরিবাহীকে এন টাইপ পি টাইপ। এন টাইপ করতে গেলে কি করতে হবে? এন টাইপ মানে ইলেকট্রন হচ্ছে মেজরিটি, ইলেকট্রনের সংখ্যা বেশি। তো তার ক্ষেত্রে কি করতে হবে? পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক দিয়ে ডোপিং করা হয়। আর পি টাইপের বেলায়, পি টাইপ মানে পজিটিভ হচ্ছে মেজরিটি, হোলস হচ্ছে মেজরিটি, সেখানে ত্রিযোজী দিয়ে ডোপিং। এই তো ব্যাপার। ত্রিযোজী মৌল যেমন অ্যালুমিনিয়াম দিয়ে ডোপিং করতে হবে, মেশাতে হবে। তবে ডোপিংটা এমন হবে যাতে মূল স্ট্রাকচারটা অপরিবর্তিত থাকে, মূল গঠনটা অপরিবর্তিত থাকে। আচ্ছা, এবার শক্তিপটি ডায়াগ্রাম, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, পরিবাহী পটি, যোজ্যতা পটি দেখাতে হবে। ডায়াগ্রামটা অলরেডি দেখিয়ে দিয়েছি। এটা এন টাইপের জন্য আর এটা পি টাইপের জন্য। এন টাইপের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনের সংখ্যা বেশি, ইলেকট্রনগুলোর এনার্জি লেভেল, ফার্মি এনার্জি লেভেল দাতা স্তর একটু উপরের দিকে থাকবে। আর পি টাইপের ক্ষেত্রে যেহেতু হোলসের সংখ্যা বেশি, তারা যোজ্যতা পটির দিকে থাকবে। তাহলে এনার্জি লেভেল, গ্রহিতা শক্তি স্তর কোথায় থাকবে? এই শক্তি স্তরটা দেখানোর জন্যই এই ডায়াগ্রামটা আঁকতে দেওয়া। শুধু পরিবাহী পটি, যোজ্যতা পটি দেখালে কিন্তু নম্বরটা পাবে না। এন টাইপ পি টাইপের জন্য আলাদা করে দেখাতে বলেছে। এন জাতীয় পি জাতীয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তি পটি, সুতরাং এন জাতীয় পি জাতীয়র বেলায় এই এনার্জি লেভেল, এই ডটেড লাইনটা মাস্ট দেখাতেই হবে, ফার্মি এনার্জি লেভেলটা দেখাতেই হচ্ছে। গেল কোয়েশ্চেন নাম্বার 9। এরপর চলে যাবো নেক্সট কোয়েশ্চেন, 9 অথবা। আচ্ছা, 9 অথবাতে পুরো কমন ব্যাপার, নর গেটের কথা বলছে। নর কথার মানে নট প্লাস অর গেট গুণ করে, নট গেট সেটাকে কমপ্লিমেন্ট বা উল্টে দেয়। তো ভাঙলে জিনিসটা এরকম হবে, এ আর বি দুটো ইনপুট অর গেটের মধ্যে দিয়ে যাওয়ার পরে যোগ হয়ে যাবে, তারপর নট গেটের মধ্যে দিয়ে বেরোনোর পর তার মাথায় একটা কমপ্লিমেন্ট বসবে। দুটোকে একসাথে করলে এইটা। কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে? নর গেটের লজিক প্রতীক অঙ্কন করো। প্রতীক মানে এইটাই আমার অ্যান্সারে চেয়েছে, এটাই অ্যান্সার। ভেঙে আগের স্টেপটা দেখাতেও পারো, নাও দেখাতে পারো, অপশনাল। সঙ্গে সত্য সারণী, ট্রুথ টেবিল দেখাতে বলেছে। এই যে ট্রুথ টেবিল, এ আর বি দুটো ইনপুট, সঙ্গে এ প্লাস বি কমপ্লিমেন্ট। এই স্টেপটা দেখাতেও পারো, নাও দেখাতে পারো, অপশনাল। তবে এই স্টেপটা না দেখালে এটা ভুল না হয়ে যায়। এই স্টেপটা দেখানোর একটাই উদ্দেশ্য, দুটোকে আমি যোগ করছি স্টেপ বাই স্টেপ। প্রথমে যোগটা করে নিলাম, যোগে ভুল হলো না, তারপর যা যা এলো সেগুলোকে জাস্ট রিভার্স করে দিলাম, উল্টে দিলাম।
তাতে আমার ভুল হওয়ার পসিবিলিটি কম। এগুলো সহজ প্রশ্ন, এসব জায়গায় নম্বর মিস হওয়া এক্সপেক্টেড নয় একেবারে, সবাই পারে এই জায়গাগুলো, এটাই স্কোরিং জায়গা। আচ্ছা, পিএন সংযোগ ডায়োডের সাহায্যে অ্যান্ড গেটের বর্তনী চিত্র, সেকেন্ড পার্ট। সার্কিট ডায়াগ্রাম, বর্তনী চিত্র। এই যে পিএন ডায়োড, এই একটা ডায়োড, এই একটা ডায়োড। পিএন ডায়োডগুলো রিভার্স বায়াসে থাকে, তাদেরকে 5 ভোল্টের দুটো সোর্সের সঙ্গে কানেক্ট করা হয়, তারাই একটা এ একটা বি, সঙ্গে একটা রেজিস্ট্যান্স। স্ট্রেট কাট সার্কিট ডায়াগ্রাম, এখানে খুব একটা বলার কিছু নেই। তো দেখে নাও সলিউশনটা, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, পরের কোয়েশ্চেন, আকাশ তরঙ্গ দেশ তরঙ্গের মধ্যে পার্থক্য, স্পেস ওয়েভ আর স্কাই ওয়েভের মধ্যে ডিফারেন্স। ফার্স্ট পার্ট, আকাশ তরঙ্গ আর দেশ তরঙ্গ, স্পেস ওয়েভ স্কাই ওয়েভ। বইতে আছে আকাশ তরঙ্গ দেশ তরঙ্গের কি ডিফারেন্স। যখন দুটো সোর্স মানে দুটো অ্যান্টেনার ভেতরে তথ্য সংকেতকে পাঠাতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, আকাশ তরঙ্গের বেলায় দুটো অ্যান্টেনা পৃথিবীর ওপর রয়েছে, হয় ডাইরেক্ট যাচ্ছে অথবা অথবা ভূমিতে রিফ্লেক্ট হয়ে যায়। তাহলে আকাশ তরঙ্গের ক্ষেত্রে সেন্ডার থেকে রিসিভার, প্রেরক থেকে গ্রাহক অ্যান্টেনাতে সিগন্যাল যাওয়ার দুটো রাস্তা, হয় সরাসরি যাবে ডাইরেক্ট বায়ুর মধ্যে দিয়ে, অথবা ভূমিতে প্রতিফলিত হবে। দেশ তরঙ্গের ক্ষেত্রে সিগন্যাল যাওয়ার রাস্তা হচ্ছে আয়নমণ্ডল, আয়নমণ্ডলে তরঙ্গ প্রতিফলিত হয়ে পৌঁছবে। এটা দেশ তরঙ্গের ক্ষেত্রে, এটা সেন্ডার, এটা রিসিভার। তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা কি বলবো? ফার্স্ট পয়েন্টে আমরা এই কথাটাই লিখবো, আয়নমণ্ডল আর ডাইরেক্ট যাওয়ার ব্যাপারটাই লিখবো। তাহলে ফার্স্ট পয়েন্টে আকাশ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ প্রেরক থেকে গ্রাহকে সরাসরি বা প্রতিফলিত হয়ে যায়। আর এখানে স্পেস ওয়েভের ক্ষেত্রে তরঙ্গ সেন্ডার টু রিসিভার আয়নমণ্ডলে প্রতিফলিত হয়ে যায়। আচ্ছা, নাম্বার 2, এবার ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ফ্রিকোয়েন্সি রেঞ্জ কেমন হবে? আকাশ তরঙ্গের ক্ষেত্রে 3 মেগাহার্টজ থেকে 30 মেগাহার্টজ, 3 to 30। আকাশ তরঙ্গের ক্ষেত্রে 3 মেগাহার্টজ থেকে 30 মেগাহার্টজ, কিন্তু স্পেস তরঙ্গের ক্ষেত্রে 54 থেকে শুরু হচ্ছে, 54 মেগাহার্টজ। এটা আমরা পাল্লা বলতে পারি, কম্পাঙ্কের পাল্লা, মানে কোন কম্পাঙ্ককে পাঠানো যাবে। 54 থেকে 4.26, 5.4 থেকে 4.26 মেগাহার্টজ। আচ্ছা, গেল, ফার্স্ট পার্টে শেষ হল। সেকেন্ড পার্ট, তথ্য সংকেত প্রেরণের জন্য 12 ভোল্ট শীর্ষ বিভব বিশিষ্ট বাহক তরঙ্গ ব্যবহার করা হচ্ছে 75% মডুলেশন পাওয়ার জন্য। মডুলেটিং সংকেতের বিভব কি হবে? মডুলেটিং সংকেতের এখন মডুলেশন সূচক বিটার ফর্মুলা হলো কি কি দিয়েছে? 12 ভোল্ট শীর্ষ বিভব বিশিষ্ট বাহক তরঙ্গ, অনুপাতটা কি হয়? AM বাই AC। AM-টা হচ্ছে মডুলেটিং সিগন্যাল, তথ্য সংকেতের বিভব, আর AC-টা হচ্ছে ক্যারিয়ার ভোল্টেজের বিভব। বিটাটা বলেছে 75%।
এ এমটা জানি না, কিন্তু এসিটা বলেছে 12। তাহলে এ এমটা হয়ে গেল 12 গুণ 3 4 4 3 9 ভোল্ট, 9 ভোল্ট। তাহলে এটাই হলো অ্যান্সার সেকেন্ড পার্টের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 10, 10 এর অথবায় চলে যাচ্ছি। 10 এর অথবা, টিভি সংকেত সম্প্রচারের জন্য আকাশ তরঙ্গ ব্যবহার করা হয় না কেন? আকাশ তরঙ্গের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেঞ্জ 30 মেগাহার্টজ। আকাশ তরঙ্গ বা স্কাই ওয়েভস আয়ন মণ্ডলে প্রতিফলিত হয়ে যায়। টিভি সংকেতের ক্ষেত্রে টিভি সংকেতের কম্পাঙ্ক গ্রেটার দ্যান 30 মেগাহার্টজ। এরা আয়ন মণ্ডলে প্রতিফলিত হয় না, আয়ন মণ্ডল ভেদ করে চলে যায়। আয়ন মণ্ডল অতিক্রম করে যায়, তাই ব্যবহার করা যাচ্ছে না। মডুলেশন সূচক সাধারণত 1 অপেক্ষা কম হয় কেন? সেকেন্ড পার্ট, বিটার ভ্যালু। বিটার ভ্যালু নর্মালি 0 থেকে 1 এর মধ্যে থাকে। যত বিটার মান 0 থেকে বাড়ে ততই মডিউলেশন তীব্র হয়। মডুলেশন তীব্র হয়, কিন্তু 1 এর বেশি হলে সংকেত বিকৃত হয়ে যায়, ডিস্টরশন, সংকেত বিকৃত হয়ে যায়। তাই বিটার মান 1 এর থেকে কম রাখতে হবে। এই গেল দুটো পার্টের ব্যাপার। 10 এর পর চলে যাব সেকেন্ড কোয়েশ্চেন। 10 এর অথবা গেল, এরপর 11। 11 কোয়েশ্চেনে ফার্স্ট পার্টে সমস্যা নেই, ফার্স্ট পার্টে একটা কমন অঙ্ক। একটি উত্তল লেন্স কোনো নির্দিষ্ট পর্দায় সদ্বিম্ব গঠন করে, বিবর্ধন m1। লেন্সটিকে পর্দার দিকে x দূরত্ব সরালে আবার সদ্বিম্ব পাওয়া যায়, বিবর্ধন m2। লেন্সের ফোকাস দৈর্ঘ্য f হলে দেখাতে হবে ওইটা। তার মানে এইখানে একটা অবজেক্ট আছে, খানিক দূরে একটা পর্দা, লেন্সকে একবার ফার্স্ট পজিশনে আর একবার সেকেন্ড পজিশনে বসানো হলো। ফার্স্ট পজিশনের বেলায় আর সেকেন্ড পজিশনের বেলায় প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বটা u1 আর v1 আর u2 v2 দিয়ে দেখানো হবে। যেহেতু সদ্বিম্ব তৈরি হচ্ছে, সুতরাং 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f হবে। ফর্মুলাটা ব্যবহার করে ফার্স্ট কেসে m1 বেরোলো, সেকেন্ড কেসের বেলাতেও m2 দিয়ে বেরোলো, দুটোকে মাইনাস করে ফোকাস বেরিয়ে গেল, এক্সট্রা বেরিয়ে গেল। এক্সট্রা কি বলেছে? লেন্স দুটোর মধ্যে পজিশনের মধ্যে দূরত্ব। স্ট্রেট অঙ্ক করাই আছে, দেখে নেবে। একটা কাঁচের লেন্সের একটি তলের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, অপর তলটি সমতল, একটি তলে উত্তল সেটা। তার মানে লেন্সটা এরকম। সেকেন্ড পার্ট, বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, এর বক্রতা ব্যাসার্ধ 20, আর ওটা যেহেতু সমতল তাহলে ওর বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি। ফোকাস দৈর্ঘ্য ক্ষমতা বাক্য, তাহলে 1/f mu minus 1/r1 minus 1/r2, লেন্স মেকার্স ফর্মুলা বসিয়ে দেবো। মিউ এর জায়গায় প্রতিসরাঙ্ক বলেছে 1.5, r1টা হচ্ছে 20, r2টা হচ্ছে ইনফিনিটি। তাহলে এসে গেল 0.5/20 অর্থাৎ 1/40। তাহলে ফোকাল লেন্থ এসে গেল 40 সেন্টিমিটার। আর পাওয়ার যদি জিজ্ঞেস করা হয়, ক্ষমতা, সেটাও জিজ্ঞেস করেছে, ক্ষমতা বার করতে বলেছে। তাহলে ক্ষমতা কি করে আসবে? ক্ষমতাটা আসবে 100/f। 100/f কেন? 1/f হয়তো, এফটা সেন্টিমিটারে আছে,
তাই 100/f, তাহলে 100/40 2.5 ডায়োপ্টার ক্ষমতা বেরিয়ে গেল, সমতল উত্তল লেন্স। 11 শেষ হলো, পরের কোয়েশ্চেনে যাও। 11 অথবা, অথবাটায় কিছুই প্রায় আমি এটা খুব বেশি আলোচনা করবো না, স্ট্রেট কোয়েশ্চেন। তরঙ্গের বিস্তার সম্পর্কে হাইগেন্সের নীতি সমস্ত টেক্সট বইতে আছে, আমি এখানে একটা হাইগেন্সের নীতি দেখিয়েছি, বইতে খুঁজতে অসুবিধে হলে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। আর প্রতিফলনের সূত্র, প্রতিসরণের সূত্র, সরি এটা প্রতিফল, রিফ্লেকশন, প্রতিফলনের সূত্র প্রমাণ করতে হবে। রিফ্লেকশনের থিওরি একদম ডিটেল লেখা আছে, যতটুকু লেখা দরকার, অ্যাঙ্গেলগুলো সমান দেখানো। এখানে আমি আর বলছি না কিছু, স্ট্রেট থিওরি, ভিডিওটা বড় হয়ে যাবে স্ট্রেট থিওরি আলোচনা করলে। আমরা সরাসরি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। যদি বইতে খুঁজতে বা কতটা লিখবো বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। আচ্ছা, সৌরকোষের ভিআই লেখচিত্র অঙ্কন করো। সৌরকোষের ভিআই লেখচিত্র এটা হয়। সৌরকোষের কার্যনীতি সংক্ষেপে লেখো। সোলার সেলের কার্যনীতি কি হয় আমরা এটা নিয়ে একটু পরেরটা আলোচনা করছি, আগে পরের কোয়েশ্চেনটা দেখি। আলোক ডায়োড, ফটোডায়োডের ক্ষেত্রে ভিআই লেখচিত্র কেমন হয়, আইভি গ্রাফ। আলোক ডায়োডের একটি ব্যবহার উল্লেখ করো। ফটোডায়োডের গ্রাফটা এটাই, এবং ফটোডায়োডের ইউজেস দেওয়া আছে। ফটোডায়োড কি করে, যার উপর আলো এসে পড়লে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়, এবং কারেন্টের পরিমাণটা কত, ফটোডায়োডকে রিভার্স বায়াসে রাখা হয়, সেই জন্য কারেন্ট এরকম। আমি সেকেন্ড পার্টের গ্রাফটা নিয়ে আর কিছু বলছি না, ফটোডায়োডের ব্যবহারিক প্রয়োগ ডিরেক্ট দেখতে পাচ্ছ। বরং সোলার সেল বা সৌরকোষের এই গ্রাফটা কি করে আসে, সৌরকোষের এক্সপ্লানেশনটা কি, সেটা একটু দেখে নিই। তো সোলার সেল, এইটার ডিটেলটা খুব বেশি বইতে থাকে না, সেই জন্য একটুখানি বলে দিই। সোলার সেলে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। সোলার সেলের মূল ফাংশনটা হচ্ছে, সোলার সেল একটা পিএন ডায়োড, আমাদের এমনভাবে ব্যবহার করতে হবে, এদিকটা পি এদিকটা এন। পিএন ডায়োডের মাঝখানে একটা ডিপ্লিশন লেয়ার থাকে বা নিঃশেষিত অঞ্চল থাকে। নিঃশেষিত অঞ্চলের ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে এই ডিরেকশনে, এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, এটা আমরা সবাই জানি। এখন এই ডিপ্লিশন রিজিয়নে যদি আলো এসে পড়ে, তাহলে ফোটনের অ্যাবজর্পশন হয়ে ডিপ্লিশন লেয়ারে কিছু ইলেকট্রন হোলস পেয়ার তৈরি হয়, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়। ইলেকট্রনগুলো আর হোলস গুলো কোন দিকে যাবে, এই যে তড়িৎ ক্ষেত্র নিঃশেষিত অঞ্চলে রয়েছে, তার উপর যে আলো এসে পড়লো, নিঃশেষিত অঞ্চলে আলোর ফোটন শোষণ করে সমযোজী বন্ধন ভেঙে গিয়ে ইলেকট্রন হোল তৈরি হলো। ইলেকট্রনগুলো আর হোলস গুলো কোন দিকে যাবে, ইলেকট্রিক ফিল্ড রয়েছে বাঁ দিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে যাবে সেই দিকে পজিটিভ চার্জ যায়, তাহলে পজিটিভ চার্জ হোলস গুলো বাঁ দিকে জমতে শুরু করবে, আর ইলেকট্রনস গুলো ডান দিকে। এইভাবে এপাশে একটা পোটেনশিয়াল তৈরি হলো পজিটিভ, আর এদিকে একটা নেগেটিভ পোটেনশিয়াল তৈরি হলো। যতক্ষণ আলো এসে পড়ছে, বেশি করে সমযোজী বন্ধন ভাঙছে, পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, দুদিকে সরে যাচ্ছে। করতে করতে এক সময় পজিটিভ আর নেগেটিভ চার্জের পরিমাণটা এত বেশি হয়ে গেল যে পরবর্তী পজিটিভ নেগেটিভ চার্জ আলো এসে পড়লেও, তৈরি হলেও, সেই পজিটিভ চার্জগুলো বাকিদের কাছ থেকে বিকর্ষিত হয়ে আবার ফিরে আসে। একই ঘটনা ইলেকট্রনগুলো বিকর্ষিত হয়ে ফিরে আসে, মাঝখানে এসে আবার রিকম্বাইন করে যায়, পুনরায় যুক্ত হয়ে যায়। ফলে এই ভোল্টেজটা একদিককার প্লাস আর একদিককার মাইনাস অনন্তকাল বেড়েই যাবে, আলোর সামনে রেখে দিলে তা নয়, একটা সার্টেন ভোল্টেজে পৌঁছানোর পর থেমে যায়। এই অবস্থায় এদিককার পোটেনশিয়াল পজিটিভ, এদিককার পোটেনশিয়াল নেগেটিভ, অর্থাৎ দুটো প্রান্তের মধ্যে একটা বিভব প্রভেদ আছে। আমি এবার এই ডায়োডটাকে কানেক্ট করব, এখনো করিনি কানেক্ট, এখন এটা ওপেন সার্কিট অবস্থায় আছে, খোলা অবস্থায় আছে, তার দিয়ে এখনো যুক্ত করিনি। আমি যদি ভিআই গ্রাফটা আঁকতে শুরু করি, তাহলে এই অবস্থায় একটা ভোল্টেজ আমি পাচ্ছি ভি, এ পাশে পজিটিভ আর ও পাশে নেগেটিভ চার্জ জমে থাকার কারণে, কিন্তু সেই ভোল্টেজটা পজিটিভ ভোল্টেজ কেন,
কারণ পি পজিটিভ এন নেগেটিভ, ভোল্টেজ তো পাচ্ছি, ভোল্টেজটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? ভোল্টেজটা হবে পজিটিভ। কেন পজিটিভ হবে? তার কারণ পিটা পজিটিভ এনটা নেগেটিভ, ফরওয়ার্ড বায়াসে থাকলে যাই হয়। তাহলে এখানে একটা পজিটিভ ভোল্টেজ আমরা পেলাম। ডায়োডটা এখন কি অবস্থায় আছে? ওপেন সার্কিট কন্ডিশন আছে, সেই জন্য এই ভোল্টেজটার নাম দিলাম ওসি, ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক, এইবার আমি এটাকে শর্ট করব, মানে রেজিস্ট্যান্স শর্ট করার কথা মানে হচ্ছে রোধ ছাড়া, গ্রাফটা একটু ওদিকে আঁকলে ভালো হতো, ওপেন সার্কিট করতে গেলে জায়গাটা দরকার হবে। ওপেন সার্কিট ভোল্টেজ পেলাম। এবার আমি এটাকে তার দিয়ে জুড়ে দিলাম, রোধ বিহীন তার, নো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স জিরো। আচ্ছা, রেজিস্ট্যান্স জিরো, তো ভালো কন্ডাক্টর। তো যে তার দিয়ে জুড়ে দেবো কি হবে? তার দিয়ে জুড়ে দিলে এই ইলেকট্রনস গুলো আর এই হোলস গুলো ফ্লো করতে শুরু করবে। ইলেকট্রনস গুলো ফ্লো করে এলো, হোলস গুলোর সাথে রিকম্বাইন হয়ে গেল। যে ইলেকট্রনস গুলো ফ্লো করে চলে গেল, সঙ্গে সঙ্গে দুদিকে যে চার্জ জমেছিল সেটা ক্লিয়ার হয়ে গেল, চার্জগুলো সব চলে গেল তারের মধ্যে। তখন যদি আলো এসে পড়ে, নতুন করে ইলেকট্রন হোল পেয়ার্স তৈরি হয়, তাদের আর দুদিকে যেতে বাধা নেই, কারণ একটু আগে এই চার্জগুলোই নতুন ইলেকট্রন হোলকে যেতে বাধা দিচ্ছিল, এখন আর কেউ বাধা দেওয়ার নেই, তাহলে ওরা যাবে, জমবে। জমবে তো না, তার দিয়ে জোড়া আছে, পেরিয়ে যাবে। তাহলে এই দুটো দিকের পোটেনশিয়াল ডিফারেন্স কত এখন? ভোল্টেজ ডিফারেন্সটা কত? চার্জ তো সব চলে গেছে, চার্জই তো নেই, ভোল্টেজটা জিরো। এমনিতেও আর যদি জিরো হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু তো আই আর, আর জিরো হলে ভিটা জিরো হতে বাধ্য। কিন্তু এই অবস্থায় কারেন্ট কিন্তু একটা পাচ্ছি, ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি, যার চার্জ তৈরি হচ্ছে দুপাশে আসছে, কেউ জমে থাকছে না, সবাই হুড় করে চলে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট এখন ম্যাক্সিমাম। তাহলে ভোল্টেজ জিরো, কারেন্ট এখন ম্যাক্সিমাম। আচ্ছা, বেশ, তাহলে একটা কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। এই কারেন্টটা পজিটিভ কারেন্ট না নেগেটিভ কারেন্ট? মানে এই ম্যাক্সিমাম কারেন্টটাকে আমি কোথায় দেখাবো? এইদিকে দেখাবো না এইদিকে দেখাবো? দেখো, এই ডায়োডটার ভেতরে যখন আলো এসে পড়ছে, কি হচ্ছে? আলো এসে পড়ার ফলে ইলেকট্রন হোলস তৈরি হচ্ছে, ইলেকট্রনগুলো বাঁ দিকে যাচ্ছে, হোলস গুলো ডান দিকে যাচ্ছে। তাহলে ডায়োডটার ভেতরে কারেন্ট কোন ডিরেকশনে যাচ্ছে? ডায়োডটার ভেতরে পজিটিভ চার্জ যেদিকে যায় কারেন্ট সেদিকে যায়, নেগেটিভ চার্জ যেদিকে যায় কারেন্ট তার উল্টো দিকে যায়। ডায়োডের ভেতরে কারেন্ট এই ডিরেকশনে যাচ্ছে, ইলেকট্রনের উল্টো দিকে, হোলসের দিকে। আচ্ছা, ডায়োডের এটা হচ্ছে পি অঞ্চল, এটা এন অঞ্চল। ফরওয়ার্ড বায়াস অবস্থায় কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? পি টু এন যায়। ডায়োডের ভেতরে পি থেকে এন এর দিকে যায়, তাকে আমরা ফরওয়ার্ড কারেন্ট ধরি, তাকে আমরা ডান দিকে দেখাই, পজিটিভ কারেন্ট বলি। এখানে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে? আলো পড়ার পরে যে ইলেকট্রন হোলস তৈরি হচ্ছে তারা কোন দিকে যাচ্ছে? এরম দুদিকে যাচ্ছে, ফলে কারেন্ট এন থেকে পি এর দিকে। দ্যাট মিনস এই কারেন্টটা হচ্ছে নেগেটিভ কারেন্ট, তাহলে এটা নেগেটিভ কারেন্ট। সো আমরা গ্রাফে এই কারেন্টটা কোথায় দেখাচ্ছি? এই কারেন্টটাকে দেখাচ্ছি এইখানে, এটা হচ্ছে ম্যাক্সিমাম শর্ট সার্কিট কারেন্ট, ম্যাক্সিমাম। শর্ট সার্কিট কেন? শর্ট সার্কিট কাকে বলে? রোধ ছাড়া তার দিয়ে সরাসরি জুড়ে দিলে শর্ট সার্কিট বলে। এখানে তাই করা আছে, শর্ট সার্কিট করা আছে, দুটো দিক একটা তার দিয়ে জোড়া আছে, রেজিস্ট্যান্স কিছু নেই, সেই অবস্থায় কারেন্ট ম্যাক্সিমাম। তাহলে গ্রাফটা হবে দিস ওয়ান। এই গেল সোলার সেলের গ্রাফ। এখানে একটা ডায়াগ্রাম দেখানো আছে সোলার সেল কেমন দেখতে হয়। অ্যাকচুয়ালি সোলার সেলের ভেতরে এন সাইডটাকে উপরে রাখা থাকে, থিকনেস কম হয়, ডোপিং বেশি হয়, তার উপর একটা গ্লাস প্যানেল দিয়ে ঢাকা থাকে। আর কিন্তু মূল ফাংশনটা এটাই, আলো এসে পড়বে, ডিপ্লিশন লেয়ারে ইলেকট্রন হোল তৈরি হবে, তারপর ইত্যাদি যা বললাম। এই গেল সোলার সেলের। এই গ্রাফটাই কিন্তু ওখানে আঁকা ছিল, ওয়ার্কিংটা লিখতে হবে, যেটা বললাম ওটাকে নিজের ভাষায় লিখতে হচ্ছে। কমপ্লিট হলো আমাদের সোলার সেল। আচ্ছা, 12 অথবা, এটি আমাদের এই পেজের লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে এনপিএন ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক ব্যবস্থায় আউটপুট গ্রাফ আঁকতে বলেছে। কমন এমিটার মোডের গ্রাফটা আঁকতে বলেছে, সার্কিটটা আঁকতে বলেনি যদিও। এমিটার বেস কালেক্টর। এখন এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে যে যখন
সার্কিট যদি আঁকতে দিত, এখানে দেয়নি, তাহলে সার্কিটের ক্ষেত্রে এই জিনিসটা দেখাতেই হচ্ছে, ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াসিং। এনপিএন ট্রানজিস্টর বেস এমিটারটাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে, এনটা নেগেটিভ, পিটা পজিটিভ, আর কালেক্টর রিজিয়নটাকে রিভার্স বায়াস করতে হবে। এই গেল এনপিএন ট্রানজিস্টরের ব্যাপার। ওই যে বায়াসিংটা পাশের ছবিতেও দেখানো আছে। তার আউটপুট গ্রাফ এরকম দেখতে হয়। এই ভ্যালুসগুলো নাও লিখতে পারো, IB1, IB2, IB3, IB4 করে দিতে পারো। ভ্যালুসগুলো র্যান্ডামও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ভ্যালুস লেখার উদ্দেশ্য হচ্ছে কোনটা বড় কোনটা ছোট সেইটা। লক্ষ্য করো এই যে ভ্যালুসগুলো এখানে লেখা রয়েছে, এর ভ্যালুগুলো 5, তারপর 10, 15, 20 গ্র্যাজুয়ালি বাড়ছে। তাহলে যত বেস কারেন্ট বাড়বে গ্রাফ তত উপরের দিকে যাবে। এটাই IB1, IB2 করেও দেখালেও চলবে। আউটপুট গ্রাফ দেখাতে হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে সুইচ হিসেবে কি ব্যবহার করে ট্রানজিস্টরের সুইচ। এটা হচ্ছে সুইচ সার্কিট, সোজা কথায় এনপিএন সার্কিট যেরকম হয় এনপিএন সার্কিট। এখানে ভিবিবি বেস ভোল্টেজটাকে, বেসটাকে ইনপুট ধরা হয়, আর ভিসিই এই ভোল্টেজটাকে আউটপুট ধরা হয়, ভিও। এখন দুটো কন্ডিশন অ্যারাইজ করতে পারে। ভিআইটা যখন 0.6 এর থেকে ছোট, ভিআইটা যখন 0.6 এর থেকে ছোট, তখন আইসি এই কারেন্টটা প্রায় 0, এটাকে কাট অফ অবস্থা বলে। আর ভিআইটা যখন 1 থেকে বড় হয়, তখন আইসিটা ম্যাক্সিমাম হয়, এটাকে আমরা সুইচ অন অবস্থা বলি। এই দুটো পয়েন্ট লিখতে হবে, ভিআইটা 0.6 এর থেকে ছোট অথবা 1 থেকে বড়। তো এই দুটো কোয়েশ্চেন হয়ে গেল, আমাদের পেপারটা শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। আমাদের মডেল সেট ডিসকাশনটা কমপ্লিট হলো। এরপর যদি সম্ভব হয় আরো 2-1টা মডেল সেট বা কাউন্সিল প্রকাশিত এই বই থেকেও কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা তাহলে এই অবধি। থ্যাংক ইউ।